बुझ गई जिसके आगे सभी मशाले। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের রেসপিরেটরি সিস্টেমের লেকচার নাম্বার 6। আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা নিউমোনিয়া নিয়ে কথা বলবো। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথমে যদি আমরা বলি যে হোয়াট ডু ইউ মিন বাই নিউমোনিয়া, তাহলে সিম্পলি নিউমোনিয়া হলো ইনফ্লামেশন অফ লাং প্যারেনকাইমা। দেখেন এখানের মধ্যে কিন্তু কয়েকটা বেসিক আছে। তাহলে আমি কি বললাম? আমি কিন্তু নিউমোনিয়া বললাম ইনফেকশন না, আমি বলেছি যে ইনফ্লামেশন। তাহলে লাং প্যারেনকাইমা বলতে কি? লাং প্যারেনকাইমা বলতে হলো অ্যালভিওলি, ঠিক আছে? কারণ আপনারা জানেন আমাদের লাংসকে আমরা যদি সিম্পলি বলি, একটা হলো এয়ারওয়ে পোর্শন, মানে যেটা টিউবিউলার স্ট্রাকচার, অর্থাৎ একদম আপনার যে ল্যারিংস থেকে শুরু করে একদম এটাকে কি বলে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত, এটা হলো এয়ারওয়ে সিস্টেম। এরপরে যেখান থেকে আমাদের যে রেসপিরেটরি ইউনিট শুরু হয়, অর্থাৎ হলো যে আমাদের রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে শুরু করে অ্যালভিওলি পর্যন্ত, যেটাকে কিনা আমরা কি বলেছিলাম আমাদের সিওপিডি লেকচারে অ্যাসাইনাস বা রেসপিরেটরি ইউনিট। তো এখান থেকে শুরু করে এটা হলো আসলে লাং প্যারেনকাইমা বলি। এটাকে আমরা কি বলি? লাং প্যারেনকাইমা। তো দেখেন তাহলে আমাদের আজকের যে এই যে নিউমোনিয়া নিয়ে কথা বলতে যাচ্ছি, এটা হলো এই যে লাং প্যারেনকাইমা নিয়ে। এখন অ্যাসাইনাসের আন্ডারে তাহলে কি আছে? রেসপিরেটরি ব্রঙ্কিওল, তারপরে অ্যালভিওলার ডাক্ট, তারপরে অ্যালভিওলি। তার মানে আসলে অ্যাসাইনাস পোর্শনও কিছুটা মানে এয়ারওয়ে কনসিস্ট করে। যেমন যেটা বললাম যে 1 নম্বরে রেসপিরেটরি ব্রঙ্কিওল, 2 নম্বরে অ্যালভিওলার ডাক্ট, বাট দে আর ইন্টিমেটলি কানেক্টেড উইথ অ্যালভিওলি। তারা অ্যালভিওলির খুব ক্লোজলি কানেক্টেড। সো কোনো একটা ইনফ্লামেশন যদি অ্যালভিওলিকে ইনভলভ করে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, ওই ইনফ্লামেশনটা আসলে আপনার অ্যালভিওলার ডাক্ট এবং রেসপিরেটরি ব্রঙ্কিওলকেও স্প্রেড করে ধরে ফেলতে পারে। সো আমরা যদি আরও প্রিসাইসলি বলতে চাই যে এই অ্যাসাইনাসের মধ্যে কোনটাকে আমরা বেসিকলি নিউমোনিয়ার আন্ডারে ফেলছি, সেটা হলো অ্যালভিওলি বা সিঙ্গুলার ফর্মে অ্যালভিওলাস, ঠিক আছে? তাহলে এটা হলো মেইন কথা। তার মানে নিউমোনিয়া ইজ দ্য ইনফ্লামেশন অফ লাং প্যারেনকাইমা, বেসিকলি দ্য অ্যালভিওলাস অর অ্যালভিওলি। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এটা হলো একদম বেসিক কথা। এবার আমরা আসেন, আমরা এই ডায়াগ্রামটা খুবই দারুণ একটা ডায়াগ্রাম। এটা আমরা রবিনসন কোট্রান প্যাথোলজি বেসিস থেকে নিয়েছি, টেক্সট বুক। তো এই চিত্রটা থেকে আমরা কয়েকটা কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তাআলা। এটা শুনলে আপনাদের যে নিউমোনিয়ার যে আন্ডারলাইং সেলুলার প্যাথোফিজিওলজি, এটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা এটা নিয়ে একটু কথা বলি। আমরা এই চিত্রটাতে আসার আগে আরেকটু কথা বলতে চাই, যেটা না বললেই নয়। দেখুন, তাহলে আমরা এখন এটা বুঝলাম যে নিউমোনিয়া এটা হলো একটা ইনফ্লামেশন অফ অ্যালভিওলি। ইনফ্লামেশন ইন অ্যালভিওলি। তো মনে রাখবেন, এটা আপনারা অলরেডি জানেন যে এই যে ইনফ্লামেশনটা দুভাবে হতে পারে। এটা হলো উইথ ইনফেকশন, আরেকটা হলো উইদাউট ইনফেকশন। মাথায় রাখবেন, কারণ দেখেন যখন কোনো একটা ব্যাকটেরিয়া ঢুকে, তখন ওই ব্যাকটেরিয়াকে কে এনগালফ করে? আমাদের ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল। এবং ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল যখনই কোনো একটা ফরেন বডিকে, অর্থাৎ এখানে যেটা ব্যাকটেরিয়া বলছি, এনগালফ করে, তখনই তারা কি রিলিজ করে? প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনস, অর্থাৎ ইন্টারলিউকিন 1, 6, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। এটা যখন রিলিজ করবে, এগুলো হলো প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্স। এরা আলটিমেটলি তখন কি করবে?
মেইনলি দুটো ঘটনা করে, একটা হলো ভ্যাসো ডাইলেশন, আরেকটা হলো ওরা ভাস্কুলার পারমেবিলিটি বাড়িয়ে দেয়। ভাস্কুলার পারমেবিলিটি বাড়িয়ে দেয়। তাহলে ভ্যাসো ডাইলেশন করছে, ভাস্কুলার পারমেবিলিটি বাড়াচ্ছে, সাথে ওরা ক্যামোট্যাক্সিসের মতো কাজ করে, অর্থাৎ ক্যামোকাইন্স হিসেবে কাজ করে। ওরা অ্যাট দ্য সাইড অফ ইনফ্লামেশন, অর্থাৎ এই জায়গাটাতে ওরা বিভিন্ন ইমিউন সেলকে ডেকে আনে, যেমন নিউট্রোফিলস, মনোসাইটস, লিম্ফোসাইটস, এদেরকে ডেকে আনে। এখন এই লিম্ফোসাইটটা আবার 3 ধরনের হয়, হেল্পার টি সেল 1, হেল্পার টি সেল 2, হেল্পার টি সেল 17। হেল্পার টি সেল 1টা আবারও সে আগের মতো ইন্টারলিউকিন 2, ইন্টারলিউকিন 12 এগুলো রিলিজ করে সে আরও বেশি করে সে মনোসাইট নিউট্রোফিলকে ডাকে। আর হেল্পার টি সেল 2 যেটা, এটা ইন্টারলিউকিন 4, 5, 9, 13 রিলিজ করে সে বেশি করে দুটো সেলকে ডাকে, একটা হলো আপনার বেজোফিল, আরেকটা হলো আপনার ইওসিনোফিল। আর হেল্পার টি সেল 17 যেটা, সে ইন্টারলিউকিন 17, 22, 23 এগুলো রিলিজ করে বেশি নিউট্রোফিলকে ডাকে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম আসলে যে এখানে এই যে এক একটা হেল্পার টি সেল এক এক ধরনের ইমিউন সেলকে ডাকার প্রতি টেন্ডেন্সি শো করে। হেল্পার টি সেল 1 এবং 17 এরা নিউট্রোফিল, মনোসাইট, লিম্ফোসাইটকে ডাকে। আর হেল্পার টি সেল 2 এটা বেসিকলি হচ্ছে অ্যালার্জিক ইমিউন রেসপন্সে যেমনটা হয়, অর্থাৎ ইউসিনোফিল, বেজোফিল, এদেরকে সে ক্যামোট্যাক্সিস করে অ্যাট দ্য সাইড অফ ইনফ্লামেশন। তাহলে এই যে কথাটা বললাম, তাহলে দেখেন এখন এই যে ভ্যাসো ডাইলেশন হচ্ছে, তাহলে ভ্যাসো ডাইলেশনের কারণে কি হবে, একটা ব্লাড ভেসেলসের এরকম ডায়ামিটার থেকে সে বড় হয়ে এরকম হয়ে যাবে, ফলে এখানে আপনার ব্লাড ফ্লো কি হবে, বাড়বে। তাহলে এখানে আপনার ব্লাড ফ্লো কি হবে, বাড়বে। সাথে এই যে ভাস্কুলার পারমেবিলিটি বেড়ে যাচ্ছে, তাহলে এই যে ব্লাড ভেসেলসের ভেতরে যে ফ্লুইড আছে তারা লিক আউট করে ব্লাড ভেসেলস থেকে বের হয়ে ব্লাড ভেসেলসের আশেপাশে, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল স্পেস, সেখানে জমা হতে শুরু করবে। এটাকে আমরা বলি এক্সিউডেটিভ অ্যাকিউমুলেশন। কারণ এই যে ভাস্কুলার পারমেবিলিটি বেড়ে যাচ্ছে, এই ভাস্কুলার পারমেবিলিটি বেড়ে যাওয়ার কারণে আপনার এখানে কি হবে, যে আমাদের ইন্ট্রাভাস্কুলার ফ্লুইডগুলো বের হওয়ার সময় তাদের সাথে কিছু প্রোটিনও লিক আউট হয়ে বের হয়ে চলে আসবে, এবং এই কারণে এটাকে আমরা বলি এক্সিউডেটিভ ফ্লুইড। তো এই প্রোটিন বলতে অ্যাকচুয়ালি যে প্রোটিনটা এখানে বোঝাচ্ছি সেটা হলো ফাইব্রিন, সেটা হলো প্লাজমা প্রোটিন ফাইব্রিন। কেমন? আচ্ছা, তো এতটুকু ক্লিয়ার। তাহলে দেখেন এই যে ঘটনাগুলো হলো, এগুলো সব কিছুর সূত্রপাত করলো কে, এই যে ম্যাক্রোফেজটা। কেন? আফটার এনগালফিং অর ফ্যাগোসাইটোসিং এ ব্যাকটেরিয়া। এখন যদি কোনো ব্যাকটেরিয়া না আসতো ধরেন, তাহলে এতক্ষণ যা বললাম এগুলো হলো ইনফেক্টিভ, মানে ইনফ্লামেশন ডিউ টু ইনফেকশন, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া ঢুকলো, ওই ব্যাকটেরিয়ার ফ্যাগোসাইটোসিসের কারণেই আমার এই ইনফ্লামেটরি রেসপন্সের শুরু। এখন আমি যদি বলি না, এখানে কোনো ব্যাকটেরিয়া ঢুকে নাই, এখানে এমনিতে লাং ইনজুরি হলো। যেমন লাং ইনজুরি কেমনে হতে পারে, যেমন কেমিক্যাল নিউমোনাইটিস, অর্থাৎ কেমিক্যাল নিউমোনিয়া, যেটা যে কেউ সাপোজ ধরেন ক্যারোসিন খেয়ে ফেলল, আল্লাহ না করুক, ওই ক্যারোসিনটা পরে ইনহেলেশন, অর্থাৎ যেটাকে আমরা বলি অ্যাসপিরেশনের মাধ্যমে, এটা কি হলো, আপনার অ্যাসপিরেশন হয়ে লাংসে গিয়ে ওই যে ক্যারোসিনের যে ভ্যাপার ফর্মটা, সেটা গিয়ে কি করে ফেললো, লাংসকে ইনজুরি করলো। তাহলে এনি সেল ইনজুরি, যখন কোনো একটা সেল ইনজুরি হবে, ধরেন কোনো একটা এই যে কেমিক্যালের কারণে অথবা অ্যাসপিরেশন নিউমোনিয়ার ক্ষেত্রে যেমন ফুড পার্টিকেলস ঢুকলো, সেখান থেকে আলটিমেটলি যে কোনো কিছু আসলেই ম্যাক্রোফেজ, হোক সেটা ব্যাকটেরিয়া, হোক সেটা কোনো মানে ইরিটেটিং পার্টিকেলস, যখনই ম্যাক্রোফেজ তাকে এনগালফ করবে, এবং সেটা যদি ফরেইন হয়, এটা ব্যাকটেরিয়া হতে পারে, আবার নন ব্যাকটেরিয়াও হতে পারে, এমনিতে পার্টিকেল, তখনই কিন্তু এই ম্যাক্রোফেজ সেমভাবে এই ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্সগুলো রিলিজ করবে। আর এই ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্সগুলো রিলিজ করলেই ঠিক একই নিয়মে এই রেসপন্সগুলো আমরা দেখতে পাবো।
এই রেসপন্সগুলো আমরা দেখতে পাবো। ফলে তখনও সেম রকমভাবে আমার কি হবে, ইনফ্লামেশন হবে। অর্থাৎ কি হবে, আমি যদি এখানে একটা অ্যালভিউলি আঁকি, যে এটা হলো অ্যালভিউলি, এখন এই পাশেই হলো এই ঘটনাগুলো এই হচ্ছে। ফলে এখান থেকে ব্লাড ভেসেলস থেকে এক্সুডেটিভ ফ্লুইড লিক আউট হয়ে হয়ে এই যে অ্যালভিউলাসের পাশে জমতে শুরু করলো এবং অ্যালভিউলাসের ভিতরে ঢুকে অ্যালভিউলাসের মধ্যে ফ্লুইড অ্যাকিউমুলেশন শুরু হলো। তাহলে এই যে এটাই হলো আপনার নিউমোনিয়া। তাহলে নিউমোনিয়া এটা ইনফেকশন দিয়েও হতে পারে, উইদাউট ইনফেকশনও হতে পারে। যেমন দেখেন সেপসিসের ক্ষেত্রে কি হতে পারে, তারপরে অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিসের ক্ষেত্রে, সেপসিসের ক্ষেত্রে যখন সিস্টেমিক ইনফ্লামেশন, অর্থাৎ এই যে ইন্টারলিউকিন 1, 6 TNF অন্য একটা অর্গান থেকে সেপসিস হলো সাপোজ, ওই যখন সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিন্ড্রোমের পার্ট হিসেবে ওই ইনফ্লামেটরি সাইটোকাইন্সগুলো যখন লাংসে আসবে, তখন তারাও সেমভাবে এখানেও ওরা কি করবে, এই যে ভ্যাসোডাইলেশন, ভাস্কুলার পারমিবিলিটি, ইমিউন সেল রিক্রুটমেন্ট করে আলটিমেটলি ওরা লাংসের মধ্যে নিউমোনিয়া করে ফেলতে পারে। এই জিনিসটা যদি আমি আপনাদেরকে একটা বক্স দেখাই তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন এই জিনিসটা আপনারা একটু দেখেন, যে এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন নিউমোনিয়া অ্যান্ড অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম। এখানে দেখেন যে নিউমোনিয়া মানে যেটা আমাদের আজকের টপিকস, নিউমোনিয়ার কজ হলো প্রাইমারিলি ইনফেকশন। এটা ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়া হতে পারে। আর দেখেন অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, এটা প্রাইমারিলি কেন হচ্ছে দেখেন, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম এটাও কিন্তু ইনফ্লামেশন অফ অ্যালভিউলি, বরঞ্চ এখানে অ্যালভিউলির ইনফ্লামেশনটা নিউমোনিয়ার চাইতেও অনেক বেশি, অনেক এক্সটেন্সিভ। কিন্তু এটার মেইন কজটা কি দেখেন, নন ইনফেকশাস, যেমন সেপসিস, অন্য একটা অর্গানের ইনফেকশন, কিন্তু সেখান থেকে সেপসিস, সিস্টেমিক ইনফ্লামেশন এবং ওই ইনফ্লামেটরি মেডিয়েটার্স সে ট্রান্সমিট হয়ে লাংসে এসে সেখানে ইনফ্লামেশন শুরু করে দিচ্ছে। তারপর দেখেন প্যাঙ্ক্রিয়াটাইটিস, যেটা বললাম অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিসের একটা কমপ্লিকেশন, কজ অফ ডেথ হলো ARDS। তারপর হলো এই যে অ্যাসপিরেশন নিউমোনিয়া, যা ইনজেকশন হয়ে গেল। তারপর হচ্ছে কেমিক্যাল নিউমোনিয়া, যেটা বললাম যে ক্যারোসিন ইনজেকশন করলো, সেখান থেকে যে ভ্যাপারাইজড হয়ে অ্যাসপিরেশন কেমিক্যাল নিউমোনিয়া হচ্ছে, এই যে, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখেন সিভিয়ার নিউমোনিয়া করতে পারে, বাট তাদের কজ হলো তারা নন ইনফেকশাস। তাহলে আমরা বুঝলাম যে আমাদের অ্যালভিউলাস ইনফেকশন দিয়েও হতে পারে, আবার উইদাউট ইনফেকশনও হতে পারে। এই যে এই বক্সটা একটু বলে নিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এটা খুব ইম্পর্টেন্ট যে হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন নিউমোনিয়া অ্যান্ড ARDS। ওকে, আচ্ছা, এখন আসেন তাহলে মোটামুটি এই পেজটা আপনারা যদি বুঝতে পারেন, আশা করি ইনশাল্লাহ মোটামুটি বেসিকটা হয়ে গেছে। এখন আমরা এখানে একটু আসি, দেখেন এখন এই ডায়াগ্রামটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখুন যে আমরা যেহেতু ডেভিডসনের নিউমোনিয়া বলতে ইনফেক্টিভ কজ অফ নিউমোনিয়াকে জানছি, অর্থাৎ এখানে কোনো একটা ব্যাকটেরিয়ার ইনভেশন হবে, দেন সেখান থেকে ইমিউন রেসপন্স অর্থাৎ ইনফ্লামেশন উইদিন দ্য অ্যালভিউলি অ্যান্ড পালমোনারি ইন্টারস্টিশিয়াম হয়ে নিউমোনিয়াটা ডেভেলপ করছে। সো আমরা আসলে এখানে একটা ব্যাকটেরিয়া নিয়েই কথা বলতে চাচ্ছি। তো দেখেন সাপোজ আমরা এখানে আপনাদেরকে কিছু ব্যাকটেরিয়া দেখালাম, যে এগুলো হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এখন এই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যখনই আসবে আমাদের লাংসের অ্যালভিউলির মধ্যে, যখনই সে ঢুকবে, তখন ওখানে কে আছে, রেসিডেন্ট অ্যালভিউলার ম্যাক্রোফেজ। এই রেসিডেন্ট অ্যালভিউলার ম্যাক্রোফেজ সে কী করবে, এই ব্যাকটেরিয়াগুলোকে এনগালফ করবে, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস করবে। ফ্যাগোসাইটোসিস করার পরে কী হবে, পরের ঘটনাটা হচ্ছে এখানে দেখেন, তখন এই ম্যাক্রোফেজটা রিলিজ করবে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এবং হলো TNF আলফা। এই যে ইন্টারলিউকিন 1, 6, TNF আলফা এরা কি করবে, একটু আগেই বললাম ভ্যাসোডাইলেশন, ভাস্কুলার পারমিবিলিটি এবং ক্যামোট্যাক্সিস অফ ইমিউন সেলস। তাহলে দেখেন এই যে এখানে ক্যামোট্যাক্সিস হয়ে ইমিউন সেলস কে চলে আসছে, এই যে দেখেন সে অ্যাট দ্য সাইড অফ ইনফ্লামেশন চলে আসছে, অ্যালভিউলাসের ভিতরে ঢুকছে, পালমোনারি ইন্টারস্টিশিয়াম, অর্থাৎ এই জায়গাগুলো হলো পালমোনারি ইন্টারস্টিশিয়াম, অ্যালভিউলাস এবং পালমোনারি ক্যাপিলারির মাঝখানের জায়গাটাই ইন্টারস্টিশিয়াম। তা আলটিমেটলি এখানে কে আসছে এখন, নিউট্রোফিল, এর নাম হলো নিউট্রোফিল। এই যে এই সেলটা দেখেন মাল্টিলোভিউলেটেড নিউক্লিয়াস, নিউট্রোফিল আসছে। ইন দ্য মিন টাইম আপনারা দেখেন যে এই পাশের লাংসের পালমোনারি ক্যাপিলারিটা দেখেন, এই যে কি সুন্দর এখানে এই যে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল দেখা যাচ্ছে এবং তাদের মধ্যে কোনো ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ নাই। আর এই চিত্রটার সাথে আপনি যদি এই পালমোনারি ভেসেলসটাকে কম্পেয়ার করেন, দেখেন এখানে এন্ডোথেলিয়াল সেলগুলো একটু সোয়েলেন
ইডেমেটাস হয়ে আছে এবং এখানে যেরকম দুটো ইন্টারএন্ডোথেলিয়াল সেলের মাঝখানে কোনো গ্যাপ নাই, কিন্তু এখানে দেখেন হিউজ একটা গ্যাপ, দেখেন এই যে হিউজ একটা গ্যাপ, হ্যাঁ এই যে হিউজ একটা গ্যাপ তৈরি হলো এবং সেলগুলো একটু ইডেমেটাস সোলেন হয়ে আছে, অর্থাৎ ইনফ্লামেশনের কারণে ইন্টারলিউকিন 160 TNF আলফার কারণে এই ব্লাড ভেসেলসে কিছু চেঞ্জ আসছে। 1 নাম্বার চেঞ্জ ভ্যাসোডাইলেশন, 2 নাম্বার চেঞ্জ ইনক্রিজড ভাস্কুলার পারমিবিলিটি, দ্যাট মিনস দ্য ইন্টারএন্ডোথেলিয়াল স্পেসেস ইনক্রিজেস। ঠিক আছে, এই যে ইন্টারএন্ডোথেলিয়াল স্পেসেস আর ইনক্রিজিং, এটার কারণে আলটিমেটলি কেমোট্যাক্সিস করে ইমিউন সেলগুলো বের হয়ে আসার সুযোগ পাচ্ছে এবং এই ইনক্রিজড ইন্টারএন্ডোথেলিয়াল স্পেসের মধ্য দিয়ে সাথে কি বের হয়ে আসে, ব্লাড থেকে যে ফ্লুইড পোর্শন আছে উইথ প্রোটিন তারা লিক আউট হয়ে হয়ে এই যে পালমোনারি ইন্টারস্টিশিয়ামে ফ্লুইড অ্যাকিউমুলেশন হতে শুরু করে। তো দেখেন এই যে এখানে এই যে এখানের মধ্যে তখন পালমোনারি ইন্টারস্টিশিয়ামে ফ্লুইডগুলো জমা হতে শুরু করবে, তারপরে তারা যখন এখানে আর জায়গা হচ্ছে না, এরপরে তারা অ্যালভিউলাসের মধ্যে ঢুকবে, তখন অ্যালভিউলাসের মধ্যে এরকম ফ্লুইড এক্সুডেটিভ ফ্লুইড অ্যাকিউমুলেশন হতে শুরু করবে, অর্থাৎ আপনার অ্যালভিউলাসটা এখন এয়ারের পরিবর্তে সে ফ্লুইডে ভরপুর হতে শুরু করলো। ঠিক আছে, এখন আপনারা যদি আর একটু খেয়াল করেন, এখন আমি একটু আগে আপনাদের বললাম যে এই যে ইনক্রিজড ক্যাপিলারি পারমিবিলিটি, ভাস্কুলার পারমিবিলিটি, এটার কারণে আমার ব্লাড ভেসেলসের লুমেন থেকে ফ্লুইডের পাশাপাশি কিছু প্লাজমা প্রোটিনও লিক আউট হয়ে হয়ে বের হয়ে আসে, তার মধ্যে অন্যতম হলো ফাইব্রিনোজেন। তো এই ফাইব্রিনোজেনটা হলো একটা সলিউবল প্লাজমা প্রোটিন, কিন্তু সে যখন লিক আউট হয়ে এই যে পালমোনারি ইন্টারস্টিশিয়ামে আসবে, সেখান থেকে সে অ্যালভিউলাসের ভিতরে ঢুকবে। দেখেন এখানে এগুলো যদি আমি একটু মুছে দিই ক্ল্যারিটির জন্যে, দেখেন এইখানে আসার পরে ফাইব্রিনোজেনটা আসছে সলিউবল হিসেবে, কিন্তু এখানে আসার পরে এই বিভিন্ন ইনফ্লামেটরি সাইটোকাইন্স এবং বিভিন্ন অ্যাক্টিভেটিং ফ্যাক্টরের কারণে সে এই ফাইব্রিনোজেনটা তখন ফাইব্রিনে কনভার্টেড হবে। এই যে এখন এখানে ফাইব্রিন মনোমার তৈরি হচ্ছে, ফাইব্রিন পলিমার তৈরি হচ্ছে, ফলে এই যে অ্যালভিউলাসের ওয়ালে এখানে একটা ফাইব্রিনের কি তৈরি হবে, একটা লেয়ার তৈরি হবে। এবং দেখেন এই যে নিউট্রোফিলটা কেমোট্যাক্সিস করে অ্যালভিউলাসের মধ্যে ঢুকলো, এই নিউট্রোফিল থেকে আমি বহুবার বলেছি অলরেডি আমার প্রিভিয়াস লেকচারগুলোতে, যে নিউট্রোফিলের একটা মানে দিক হলো যে সে যেমন ফ্যাগোসাইটোসিস করে ঠিক তেমন সেলের ভিতর থেকে এক্সট্রা সেলুলার স্পেসে বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে। এই যে দেখেন প্রোটিয়েজ এনজাইম রিলিজ করছে, এই যে প্রোটিয়েজ এনজাইমগুলো এসে ওরা কী করবে, এখানে যে টাইপ 1 টাইপ 2 নিউমোসাইট ছিল, ওই নিউমোসাইটগুলোকে এই প্রোটিয়েজ এনজাইম ড্যামেজ করে ফেলবে। কীভাবে? কারণ সে একটা প্রোটিয়েজ এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, এবং এই যে টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট, তাদের সেল মেমব্রেনটা হচ্ছে কি লিপোপ্রোটিন দিয়ে তৈরি, ফলে আলটিমেটলি এই প্রোটিওলাইটিক এনজাইম ওই সেল মেমব্রেন অফ টাইপ 1 টাইপ 2 নিউমোসাইটের যে সেল মেমব্রেনকে ড্যামেজ করবে অ্যাজ ইট ইজ ফর্মড বাই লিপোপ্রোটিন, ফলে আলটিমেটলি সেল মেমব্রেন রাপচার হলে ওই টাইপ 1 টাইপ 2 নিউমোসাইটগুলো ড্যামেজ হয়ে যাবে। দ্যাট মিনস এখানে আমি বলতে চাচ্ছি অ্যালভিউলার লাইনিং এপিথেলিয়াল সেলস অর্থাৎ টাইপ 1 টাইপ 2 নিউমোসাইট এরাও সেল ইনজুরি হচ্ছে। তাহলে আমরা এখন অ্যালভিউলাসের মধ্যে কয়েকটা জিনিস পাচ্ছি। 1 নম্বরে হলো যে অ্যাকিউমুলেশন অফ এক্সুডেটিভ ফ্লুইড, হ্যাঁ, ডিউ টু ভাস্কুলার ইনক্রিজড ভাস্কুলার পারমিবিলিটি অ্যান্ড ভ্যাসোডাইলেশন, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো ইনজুরি অফ অ্যালভিউলার লাইনিং এপিথেলিয়াল সেল ডিউ টু এক্সট্রাসেলুলার রিলিজ অফ প্রোটিওলাইটিক এনজাইম ফ্রম নিউট্রোফিল, এই যে যার কারণ হচ্ছে সেলুলার ডেব্রিস। তাহলে এই যে সেলুলার ডেব্রিস দেখেন ভাঙা ভাঙা কিছু সেল ড্যামেজ হয়ে টুকরো টুকরো হয়ে গেছে, এটা হলো অ্যালভিউলার লাইনিং এপিথেলিয়াল অর্থাৎ টাইপ 1 টাইপ 2 নিউমোসাইটের মানে হচ্ছে ধ্বংসাবশেষ। সাথে হলো এখানে আমরা যেটা পাচ্ছি যে ফাইব্রিন, অ্যাকিউমুলেশন অফ ফাইব্রিন, এই যে ফাইব্রিন চলে আসছে যেটা প্লাজমা প্রোটিন হিসেবে লিক আউট হয়ে এখানে জমা হচ্ছে। তাহলে এই যে সেলুলার ডেব্রিস, তারপর হচ্ছে ফাইব্রিন, তারপর হচ্ছে এক্সুডেটিভ ফ্লুইড, এই মিক্সচারটা মিলে আমার অ্যালভিউলাসের মধ্যে একটা থকথকে, একটা থিক, একটা গাঢ় একটা ফ্লুইডের একটা লেয়ার তৈরি হবে, এই যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফ্লুইডের একটা লেয়ার, যেটা নর্মালি ছিল সারফেক্টেন্ট, থিন একটা লেয়ার দেখেন হেলদি কন্ডিশনে, যেখানে থিন একটা সারফেক্টেন্ট আছে, কিন্তু এখানে এখন দেখেন যে এই যেখানে কি সুন্দর টাইপ 1 টাইপ 2 নিউমোসাইট আছে, এই জায়গাটাতে কিন্তু দেখেন কোনো সেল নেই, কারণ সেলগুলো সব ড্যামেজ হয়ে গেছে। সাথে এখানে ছিল থিন একটা সারফেক্টেন্টের লেয়ার, আর এখানে একটা থিক একটা কি হায়ালিন মেমব্রেন। আর এই হায়ালিন মেমব্রেনটা কি দিয়ে তৈরি বললাম, এই যে সেলুলার ডেব্রিস, এক্সুডেটিভ ফ্লুইড, ফাইব্রিন, প্রোটিন, এগুলো দিয়ে সে তৈরি। ঠিক আছে, তো এই কথাগুলো কিন্তু এখানে আপনারা লেখা পাবেন যে হোয়াট ইজ হায়ালিন মেমব্রেন, অর্থাৎ এই যে থিক যে লেয়ারটা, এই জিনিসটা কি দিয়ে তৈরি, এখানে লেখা আছে যে ফাইব্রিন, তারপর হলো সেলুলার ডেব্রিস, যেমন হলো যে নেক্রোটিক
টাইপ 1 টাইপ 2 লাইনিং এপিথেলিয়াল সেলস, তারপর হলো প্লাজমা প্রোটিন যেটা বললাম, একসাথে হচ্ছে এক্সিউডেটিভ ফ্লুইড, এই জিনিসগুলো মিলে এই হায়ালিন মেমব্রেন। এখন যখনই এরকম আমার অ্যালভিউলাসের ভেতরে এরকম একটা মেকানিক্যাল ব্যারিয়ার তৈরি হয়ে যাচ্ছে অ্যালভিউলাসের ক্যাভিটির মধ্যে, তখন কি হবে, এই থিক লেয়ারটার কারণে এই অ্যালভিউলাসটা দিয়ে আর প্রপারলি গ্যাসেস এক্সচেঞ্জ হতে পারবে না, অর্থাৎ না অক্সিজেন অ্যালভিউলাস থেকে ব্লাড ভেসেলসে যেতে পারছে, না ব্লাড ভেসেলস থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিউলাসে আসতে পারছে। দ্যাট মিনস এখানে একটা ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচিং শুরু হবে, একটা রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হবে, পেশেন্টের হাইপোক্সিয়া ডেভেলপ করবে। ঠিক আছে, এই হলো বিষয়টা। তো এখন আসেন, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আমাদের জানা দরকার, যেটা আমরা যখন আপনাদেরকে ইনশাল্লাহ ডিপিএলডি পড়াবো তখন আমাদের প্রয়োজন হবে ওই বেসিকটাই, আমি এখানে একটু বলে নিই। দেখেন এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, যে এই যে অ্যালভিউলাস এবং এই যে পালমোনারি ক্যাপিলারি, এই দুজনের মাঝখানের এই জায়গাটা হলো পালমোনারি ইন্টারস্টিশিয়াম। এই পালমোনারি ইন্টারস্টিশিয়ামে নর্মালি কিছু রেসিডেন্ট, মানে আমার আপনার সবারই কিছু রেসিডেন্ট ফাইব্রোব্লাস্ট থাকে। এই যে দেখেন ফাইব্রোব্লাস্ট, হ্যাঁ, স্পিন্ডেল শেপ ফাইব্রোব্লাস্ট। এই ফাইব্রোব্লাস্টটা নর্মালি সে ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে, অর্থাৎ সে জাস্ট বসে থাকে, কিন্তু কোনো কারণে যদি লাংসে কোনো ইনফেকশনের কারণে ইনফ্লামেশন হয়, অথবা উইদাউট ইনফ্লামেশন হয়, এনি কজ দ্যাট লিড টু ইনফ্লামেশন উইদিন দ্য পালমোনারি, দ্যাট মিনস লাং প্যারেনকাইমা, তখন এই ফাইব্রোব্লাস্টগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়। এনি ইনফ্লামেশনের রেসপন্সে এই ফাইব্রোব্লাস্টগুলো অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ এই যে ইনফ্লামেটরি সাইটোকাইন্স রিলিজ হচ্ছে ইন্টারলিউকিন 160 NF আলফা, এরা এই ফাইব্রোব্লাস্টকে অ্যাক্টিভ করে দেয়। আর এই ফাইব্রোব্লাস্টটা যখনই অ্যাক্টিভ হয়, তার একটা নেচার হলো সে অ্যাক্টিভ হলেই সে মনে করে হ্যাঁ এখানে কোনো একটা ইনজুরি হচ্ছে, কোনো একটা ঝামেলা হচ্ছে, আমাকে তো এখন হিলিং করতে হবে। তো তার সমস্যা হচ্ছে সে হিলিং করতে গিয়ে উপকারের চাইতে আমার ক্ষতি বেশি করে ফেলে। দেখেন এই কারণেই এই ফাইব্রোব্লাস্টটা যখনই অ্যাক্টিভ হয়, তখন সে কি তৈরি করা শুরু করে, প্রোকোলাজেন। এই প্রোকোলাজেনগুলো আলটিমেটলি ম্যাচিউর হয়ে কোলাজেন ফাইবার হয়। আলটিমেটলি তখন কি হয়, এই যে পালমোনারি ইন্টারস্টিশিয়ামে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন কোলাজেন অ্যাকিউমুলেশন শুরু করে। এখন এরকম কোলাজেন যদি এক্সেসিভ কোলাজেন টিস্যু ডিপোজিশন শুরু হয়, এই কোলাজেনগুলো এই লাংসের অ্যালভিউলিটাকে সহ কী করে ফেলবে, ফাইব্রোসিস করে ফেলবে। এই যে আমরা বলছি ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিসিজ, পালমোনারি ফাইব্রোসিস, পালমোনারি ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস যে টার্মগুলো বলি, এই ফাইব্রোসিসটার মেইন কারিগর হলো এই ফাইব্রোব্লাস্ট, যেটা কিনা ক্রনিক ইনফ্লামেশনের কারণে বেশি হয়। তাহলে দেখেন নর্মালি যদি একটা নিউমোনিয়া হয়, সেখানে কিন্তু খুব একটা অবভিয়াস ফাইব্রোসিস হবে না, কারণ এই নিউমোনিয়াটা একটা সার্টেন পিরিয়ড অফ ইনফ্লামেশন, 7 থেকে 10 দিন, ম্যাক্সিমাম 14 দিনের মতো একটা ইনফ্লামেশন থাকবে। কিন্তু কারো যদি ক্রনিক একটা ইনফ্লামেশন হয় লাংসে, যেমন কারো যদি অটোইমিউন ডিজিজ থাকে, তারপরে হলো যে কানেকটিভ টিস্যু ডিজিজ থাকে, একটা সাবস্ট্যান্ট অ্যামাউন্টে পারসিস্টেন্ট ইয়ার টু ইয়ার একটা তার ইনফ্লামেশন চলছে লাংসের ভিতরে, যেমনটা আমরা রিউম্যাটয়েড ডিজিজের ক্ষেত্রে দেখতে পাই। তো সেই ক্ষেত্রে এই ফাইব্রোব্লাস্টগুলো একটা প্রলং পিরিয়ড ধরে যখন কোলাজেন সিনথেসিস করতে থাকে, তখন আলটিমেটলি লাং ফাইব্রোসিস হয়ে যায়। অথবা এই যে মিথোট্রিক্সাট ইনডিউসড যে লাং ইঞ্জুরি হয়ে সেখান থেকে কী হয়, পালমোনারি ফাইব্রোসিস হয়, সেখানেও কারিগর হলো এই ফাইব্রোব্লাস্ট। তারা কোলাজেন সিনথেসিস করে আলটিমেটলি অ্যালভিউলাসগুলোকে কী করে ফেলে, চেপে, মানে চারপাশ থেকে আমি যদি বলি কোলাজেন ফাইবার দিয়ে অ্যালভিউলাসটাকে বেঁধে ফেলে চুপসে ফেলছে, কলাপস করে ফেলছে, এটাকে আমরা বলি পালমোনারি ফাইব্রোসিস। অ্যালভিউলাস সহ গায়েব হয়ে গেছে, এবং অ্যালভিউলাস দ্য অ্যালভিউলি আর রিপ্লেসড বাই ফাইব্রাস টিস্যু, এটাই হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস, বা আমরা ডিপিএলডি যেটাকে বলি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। তো এই বিষয়টার জন্য আমার এই ফাইব্রোব্লাস্টের কথাটা একটু আমি বলে নিলাম। ঠিক আছে, তো এই হলো আসলে আমাদের ওভারঅল নিউমোনিয়াতে একটা অ্যালভিউলাসের ভেতরে সেলুলার কি ইভেন্ট এবং ভাস্কুলার কি ইভেন্ট ঘটে, এবং তার কনসিকোয়েন্স কি হতে পারে, হায়ালিন মেমব্রেনের কিভাবে হয়, হায়ালিন মেমব্রেনের ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স কি, এই জিনিসগুলো আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা আসি যে আপনারা যদি রবিনসন কোট্রান্সের দিকে যান, এটা আমি খুব ডিটেলসে যাব না, শুধু সিম্পলি বলি যে এটা স্যাররা অনেক সময় আপনাদের ভাই শুনতে চায়, শুধু হেডিংটা বললে হবে যে একটা নিউমোনিয়ার কয়টা ফেজ আছে। একটা নিউমোনিয়ার 4টা ফেজ আছে, তবে মনে রাখতে হবে নিউমোনিয়া 2 ধরনের, একটা হলো লোবার নিউমোনিয়া আর একটা হলো ব্রঙ্কো নিউমোনিয়া। আমি যদি আপনাদেরকে একটা ডায়াগ্রাম দেখাতে চাই, আচ্ছা ডায়াগ্রামটা এখানে আসেনি, এটা হলো লোভার নিউমোনিয়া এবং ব্রঙ্কো নিউমোনিয়া। দেখেন লোভার নিউমোনিয়া মানে হলো যে লাংসের একটা লোভকে ধরে ফেলবে, পুরা লাংসের একটা লোভসকে ধরে ফেলবে। আমরা একটু চিত্র আঁকি, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এটা হলো
রাইট লাং, এটা হলো লেফট লাং। ওকে, আচ্ছা এখন দেখেন সাপোজ এখানে আমার লোভার নিউমোনিয়াটা কী হবে, যে রাইট লাংয়ের যে মিডল লোভ, এই মিডল লোভ পুরোটাতে, অর্থাৎ এই মিডল লোভের যত শত শত হাজার হাজার অ্যালভিউলি আছে প্রত্যেকে ইনফ্লামেশনের অ্যাটাকের শিকার হলো। ঠিক আছে, ফলে পুরো লোভটাতে আপনি একটা হোমোজেনাস ক্লিয়ারলি মার্জিন একটা ওপাসিটি দেখতে পাবেন এক্সরেতে, যে একটা হোমোজেনাস ওপাসিটি অকুপাইং রাইট মিড জোন অফ দ্য লাংস, এইভাবে আপনি দেখতে পাবেন। আর যেটা ব্রঙ্কো নিউমোনিয়া, মানে এটাকে আমরা বলছি যে লোভার নিউমোনিয়া। আর ব্রঙ্কো নিউমোনিয়াতে কী হবে, ব্রঙ্কো নিউমোনিয়াতে যে ঘটনাটা হবে যে ছোপ যে এখানে একটু ইনফ্লামেশন হলো, অর্থাৎ এই যে লেফট লাংয়ের লোয়ার লোবে কয়েকটা সেগমেন্টে ইনফ্লামেশন হলো প্যাচি, আবার উপরের কয়েকটা লোবও হলো, আবার এই পাশের লাংসটা তো লোয়ার লোবে কিছু ইনফ্লামেশন হলো। তাহলে দেখেন ব্রঙ্কো নিউমোনিয়া হলো বাইল্যাটারালি হয়, লোভার নিউমোনিয়া ইউনিল্যাটারালি হয়। ব্রঙ্কো নিউমোনিয়া হচ্ছে ইনহোমোজেনাস প্যাচি ওপাসিটি, আর লোভার নিউমোনিয়া যেটা, এটা হলো হোমোজেনাস ক্লিয়ার মার্জিন, মানে আপনি একদম এক্সরে তো ক্লিয়ার দেখতে পাবেন যে একদম শার্প মার্জিন বোঝা যাচ্ছে যে এখানে একটা যে ওপাসিটি দেখা যাচ্ছে, কিন্তু এখানে আপনার ক্লিয়ার মার্জিন দেখবেন না। দেখেন এই যে একটু এব্রোথেব্রো, এই যে একটু এব্রোথেব্রো, হ্যাঁ, তারপরে দেখেন এখানে এই যে কোনো ক্লিয়ার মার্জিন, অর্থাৎ এই বলটা এরকম করে আমি আঁকিনি, মানে ক্লিয়ার মার্জিন না, এটা হচ্ছে ইনহোমোজেনাস প্যাচি ওপাসিটি, মানে ইল ডিফাইন্ড মার্জিন, হ্যাঁ, এবং অকুপাইং বোথ লাং ফিল্ড বাইল্যাটারালি। সাধারণত যে এই ব্রঙ্কো নিউমোনিয়াটা কী হয়, বোথ লাং ফিল্ডের লোয়ার জোনে হয় সাধারণত ব্রঙ্কো নিউমোনিয়াটা, উপরে নিচেও হতে পারে, কিন্তু আমি টিপিক্যালি বললাম। আর লোভার নিউমোনিয়া যে কোনো একটা লাং ফিল্ডে হবে এবং যে কোনো একটা লোভ পুরোটাকে সে ইনভলভ করবে হোমোজেনাস। ঠিক আছে, তো এই হলো আসলে লোভার এবং ব্রঙ্কো নিউমোনিয়ার বেসিক কিছু কথাবার্তা, এগুলো বলতে পারলে ইনশাল্লাহ এনাফ। তো এখন আমরা এই যে 4টা ফেজ নিয়ে আমরা যে পড়ি যে দেয়ার আর 4 স্টেজেস ইন দ্য প্যাথোফিজিওলজি অফ নিউমোনিয়া, এটা অ্যাকচুয়ালি কার জন্যে, লোভার নিউমোনিয়ার জন্য। ব্রঙ্কো নিউমোনিয়াতে এরকম ডেফিনিট 4টা ফেজ আপনি পাবেন না। ব্রঙ্কো নিউমোনিয়াতে অ্যাকচুয়ালি যেটা হবে, ডিরেক্টলি একটা ইনফ্লামেশন হবে, এখানে কিছু নেক্রোটিক টিস্যু তৈরি হবে, হ্যাঁ, পালমোনারি ইনফার্কশন, নেক্রোসিস এগুলো তৈরি হবে, এবং কিছু সারাউন্ডিংস ইনফ্ল্যামেটরি চেঞ্জ থাকবে। আর যেটা লোভার নিউমোনিয়া, এখানে সিকুয়েন্সিয়ালি, অর্থাৎ একের পরে ধাপে ধাপে 4টা ফেজ আপনি পাবেন। এক নম্বর হচ্ছে কনজেশন। কনজেশন মানে কি, এই যে এতক্ষণ যা বললাম যে ভ্যাসোডাইলেশন হবে, ফলে ওখানে লোকাল ব্লাড ফ্লো বেশি হবে, ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যাওয়ার কারণে এক্সুডেটিভ ফ্লুইড লিক আউট হবে ব্লাড ভেসেলসের ভেতর থেকে, এবং সেগুলো পালমোনারি ইন্টারস্টিশিয়াম এবং অ্যালভিওলাসের ভিতরে জমতে শুরু করবে, এটাই হচ্ছে কনজেশন। এরপর হলো রেড হেপাটাইজেশন। রেড হেপাটাইজেশন হলো যখনই এই যে অ্যালভিওলাসের মধ্যে, আপনারা কথাগুলো একটু মিলেন, আমি এই যে এতক্ষণ যে গল্পগুলো আপনাদের সাথে বললাম, তো যখনই এখানের মধ্যে পালমোনারি অ্যালভিওলার ক্যাভিটির মধ্যে, অর্থাৎ অ্যালভিওলার স্পেসের মধ্যে, এই যে এখানে যখন ইমিউন সেলগুলো আসতে শুরু করবে, নিউট্রোফিল, ওরা তখন বিভিন্ন প্রোটিজ এনজাইম রিলিজ করবে, ওরা গিয়ে তখন লাংসের লাইনিং এপিথেলিয়াল সেল ইনজুরি শুরু করবে, অ্যালভিওলার ওয়াল ইনজুরি শুরু করবে। আলটিমেটলি তখন কি হবে, এই যে ব্লাড ভেসেলসের ওয়াল ইনজুরি শুরু হবে, কারণ ইন্টারস্টিশনে যে নিউট্রোফিল আছে সেটা এখানে বসে বসে সে এখান থেকে কি রিলিজ করবে, প্রোটিওলাইটিক এনজাইম বা প্রোটিয়েজ রিলিজ করবে, সেটা এন্ডোথেলিয়াল লাইনিং অফ পালমোনারি ক্যাপিলারি এটাকে ইনজুরি করবে। ফলে আলটিমেটলি এখান থেকে কিছু রেড ব্লাড সেল আরবিসি ওরাও লিক আউট হয়ে বের হয়ে এই যে পালমোনারি ইন্টারস্টিয়াম, সেখান থেকে এই যে অ্যালভিওলাসের মধ্যে আরবিসি অ্যাকিউমুলেশন হবে। তাহলে এই যে এখন ইনফ্লামেশনের মধ্যে কে যোগ দিল, রেড ব্লাড সেল। তাহলে এই জিনিসটাকে দেখতে একটু রেডিশ মনে হবে, হ্যাঁ, হিস্টোপ্যাথোলজিক্যালি, এবং সেটাকে আমরা বলি রেড হেপাটাইজেশন। এরপরে যেটা হবে যে এই আরবিসিগুলোকে ম্যাক্রোফেজ আবার ফ্যাগোসাইটোসিস করে খেয়ে ফেলে ক্লিন করার চেষ্টা করবে, যে এখানে যাতে কোনো আরবিসি না থাকে, ফলে ওই জিনিসটা আবার রেডিশ থেকে একটু ফ্যাকাশে কালার ধারণ করবে, সেটাকে আমরা বলবো গ্রে হেপাটাইজেশন। এবং ফাইনালি আমার এই ম্যাক্রোফেজ এখানে যত এক্সুডেটিভ ফ্লুইড ছিল, এই যে ফাইব্রিন ছিল, হ্যাঁ, তারপরে সেলুলার ডেব্রিজ ছিল, অর্থাৎ ড্যামেজড টাইপ 1 টাইপ 2 নিউমোসাইট, এদের সবাইকে ক্লিন করে জায়গাটাকে পরিষ্কার করে, অর্থাৎ যেই অ্যালভিউলাস এতক্ষণ এই সাবস্টেন্সগুলো দ্বারা ভরপুর হয়ে গেছে, এগুলো সব কিছুকে আবার আমার ম্যাক্রোফেজ স্ক্যাভেঞ্জার সেল ক্লিন করে এগুলোকে পরিষ্কার করে ফেলার চেষ্টা করবে, এবং অ্যালভিউলাসটা সে ক্লিন করে ফেলার চেষ্টা করবে। তখন পুনরায় আবার এখানের যে স্টেম সেল আছে সেখান থেকে আবার এখানে টাইপ 1 টাইপ 2 নিউমোসাইটগুলো তৈরি হয়ে এই জায়গাটা পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। তার মানে আপনি বুঝলেন যে নিউমোনিয়াতে একটা অ্যালভিউলাস রিভার্সিবল ড্যামেজ হয় নাকি ইরিভার্সিবল ড্যামেজ হয়। রিভার্সিবল ড্যামেজ হয় ইফ
দ্য নিউমোনিয়া ইজ ট্রিটেড অ্যাকর্ডিংলি অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাট আপনি যদি নিউমোনিয়াটাকে অ্যাকর্ডিংলি ট্রিট করতে না পারেন, এক্সটেন্সিভ ইনফ্লামেশন হয়ে যায়, অর্থাৎ ARDSের দিকে চলে যায় এবং ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং সে ম্যাসিভলি মানে কোলাজেন সিনথেসিস শুরু করে দেয়, তখন এই অ্যালভিউলাসকে আপনি আর রিকাভার করতে পারবেন না। এই কারণে নিউমোনিয়াতে মনে করেন একটা নিউমোনিয়া হলো একজন পেশেন্টের, যে রাইট লোবে নিউমোনিয়া হলো, রাইট মিডল লোবে নিউমোনিয়া হলো, এখন ওখানে টোটাল 100টা অ্যালভিউলি, আমি জাস্ট একটা গল্পর ছলে বলছি যে 100টা অ্যালভিউলি এফেক্টেড হলো এই নিউমোনিয়াতে। দেখা যাচ্ছে আপনি ট্রিটমেন্ট দেওয়ার পরে 90টা অ্যালভিউলি রিভার্সিবল হয়ে তারা আবার ফাংশনিং হয়ে গেছে, কিন্তু 10টা অ্যালভিউলি এমনভাবে ড্যামেজ হলো ওদেরকে আর রিকভার করা সম্ভব হয় না। তাহলে এই পেশেন্টের নিউমোনিয়া হওয়ার আগে ফাংশনিং অ্যালভিউলি ছিল 100টা, এখন নিউমোনিয়া হওয়ার পরে সুস্থ হওয়ার পরে ফাংশনিং অ্যালভিউলি আছে 90টা। আর যদি এটা এক্সটেন্সিভ হয়ে যায়, যেমন কোভিডে যেটা হচ্ছে পোস্ট কোভিড ফাইব্রোসিস, আমরা অনেক পেশেন্ট পেয়েছি, তো পোস্ট কোভিড ফাইব্রোসিসে যেটা হয় ওখানে, এবং কোভিডে কিন্তু নিউমোনিয়াটা ছিল ব্রঙ্কো নিউমোনিয়া, অর্থাৎ বাইল্যাটারালি লোয়ার জোনে এবং ওয়াইড স্প্রেড, ফলে এবং সিভিয়ার এখানে সিস্টেমিক ইনফ্লামেশন হয়েছিল, সার্স সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম। ফলে ওই যে তাহলে কী হবে, ফাইব্রোব্লাস্ট এক্সটেন্সিভলি অ্যাক্টিভেটেড হয়ে এক্সটেন্সিভলি সে কোলাজেন সিনথেসিস শুরু করেছিল। ফলে দেখা যাচ্ছে কোভিড হওয়ার পরে পেশেন্টদের একটা ভালো পরিমাণে, যারা সিভিয়ারিটির দিকে চলে গিয়েছিলেন, যে ভালো অ্যামাউন্ট অফ অ্যালভিউলি ইজ রিপ্লেসড বাই ফাইব্রাস টিস্যু। ফলে দেখা যায় তার কোভিড হওয়ার আগে ছিল 100টা ফাংশনিং অ্যালভিউলি, এখন পোস্ট কোভিড ফাইব্রোসিস ডেভেলপ করে তার ফাংশনিং অ্যালভিউলি আছে মাত্র 50টা। এখন সে কমপ্লিটলি অক্সিজেন থেরাপির উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আমি বিএসএমইউতে এরকম 2-3টা কেস পেয়েছিলাম, সিএমসিতে আপনারা দেখবেন যে এরকম ফাইব্রোসিসের পেশেন্ট পাওয়া যায়, যেমন ব্রঙ্কিকটেসিসের পরে যে ফাইব্রোসিস হয়, ঠিক আছে, তারপরে হচ্ছে যে অটো ইমিউন যে কানেকটিভ টিস্যু ডিজিজ সেগুলোর কারণে যে ফাইব্রোসিস হয়, মিথোট্রিক্সের ইনডিউসড যে ফাইব্রোসিস হয়, সেখানে আপনার এই যে ঝামেলাগুলো আমরা দেখতে পাই। তো এই হলো আমার ওভারঅল স্টেজগুলো নিয়ে একটু কথা বলা। তাহলে আমরা 4টা ফেজ, কনজেশন, রেড হেপাটাইজেশন, গ্রে হেপাটাইজেশন এবং হলো রিজলিউশন ফেজ, এই যে প্রত্যেকটা কথা এখানে লেখা আছে, আপনারা একটু পড়লে ইনশাল্লাহ পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখি যে দেখেন এই যে দ্য থার্ড স্টেজ, এটা হলো গ্রে হেপাটাইজেশন এবং ইজ মার্কড বাই প্রোগ্রেসিভ ডিসইন্টিগ্রেশন। দেখেন লেখা আছে প্রোগ্রেসিভ ডিসইন্টিগ্রেশন অফ রেড সেল, রেড সেলটা ক্লিয়ার আউট হয়ে যাবে বাই ম্যাক্রোফেজ অ্যান্ড দ্য পারসিস্টেন্স অফ ফাইব্রিনোসাপোরেটিভ এক্সুডেটিভস। হ্যাঁ, তার মানে ওই যে আরবিসিটাকে প্রথমে ম্যাক্রোফেজ ওয়াশ আউট করে ফেলছে, কিন্তু এখনও ওই যে এক্সুডেটিভ ফ্লুইড, তারপরে ফাইব্রিন ম্যাশ, এগুলোকে ক্লিন করতে পারেনি। তো রিজলিউশন ফেজে গিয়ে সে এই যে বাকি রেসিডুয়াল এই জিনিসগুলোকে, যে ফাইব্রিনোসাপোরেটিভ যে এক্সুডেটিভ, এগুলোকে যখন সে ক্লিন করে ফেলবে তখনই সেটা রিজলিউশন ফেজে চলে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে প্রত্যেকটা জিনিস লেখা আছে, চিত্রগুলোও দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন যাতে ইনশাল্লাহ ভিজুয়ালাইজেশন মেমোরিতে আপনাদের কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ। তো দেখেন এই যে এটা কী ধরনের নিউমোনিয়া হবে বলেন তো? এই যে ক্লিন পুরো একটা লোব ধরে ফেলছে, হ্যাঁ, অথবা 2-3টা লোবও ধরতে পারে, মানে তবে এটা আপনাকে মনে রাখতে হবে, সে যে লোবটা ধরবে হোল লোবটাকে ধরে ফেলবে, হোল লোব, মানে প্যাচই হবে না। দেখেন এই যে ক্লিন একটা মার্জিন দেখতে পাচ্ছেন, তাহলে এটা হলো লোবার নিউমোনিয়া, এটা হলো লোবার নিউমোনিয়া। এখন এই লোবার নিউমোনিয়াটা ইউজুয়ালি ইউনিল্যাটারালি হয়, আর ব্রঙ্কো নিউমোনিয়াটা বাইল্যাটারাল হয়। ঠিক আছে, ওকে। তো এখানে যদি আপনারা একটু তাকান, যে আমি খুব সুন্দর করে এখানে আলহামদুলিল্লাহ লোভার নিউমোনিয়া এবং ব্রঙ্কো নিউমোনিয়ার পার্থক্য এটা রিটেনেও আসে, এটা একটু ভালো করে পড়তে হবে যে লোভার নিউমোনিয়া এবং ব্রঙ্কো নিউমোনিয়ার ডিফারেন্স। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এতগুলো আপনাদের জানা দরকার না, বেসিক কয়েকটা জানেন। যে ডেফিনিশন, যে লোভার নিউমোনিয়া ইনভলভস অ্যান এন্টায়ার লোব, এটা এন্টায়ার লোব, আর ব্রঙ্কো নিউমোনিয়া হচ্ছে প্যাচি, যে কথাটা বললাম, প্যাচি ইনফ্লামেশন ইনহোমোজেনাস ওপাসিটি আপনি দেখতে পারবেন, এবং এটা মাল্টিপল লোভিউলসে ধরবে। ঠিক আছে, তারপরে ইটিওলজি হলো লোভার নিউমোনিয়া কমনলি স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া দিয়ে হয়, ব্রঙ্কো নিউমোনিয়া স্টাফাইলোককাস অরিয়াস, ক্লেপশিয়ালা এবং অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়া দিয়ে হয়। ঠিক আছে, এটা। তারপরে প্যাথোফিজিওলজি, যেটা যে লোভার নিউমোনিয়াতে ইনফ্লামেশন স্প্রেডস থ্রু অ্যালভিউলার পোর্স, আর ব্রঙ্কো নিউমোনিয়াতে ইনফেকশন বা ইনফ্লামেশন স্প্রেডস ভায়া এয়ারওয়ে। রেডিওলজিক্যাল অ্যাপিয়ারেন্স, এটা বেশি ইম্পর্ট্যান্ট, এটাই আপনাকে স্যাররা একটা এক্সরে দিয়ে বলবে যে তুমি কিভাবে লোভার নিউমোনিয়া আর ব্রঙ্কো নিউমোনিয়া আলাদা করবে। তখন আপনি এটাকে বলতে হবে যে স্যার রেডিওলজিক্যাল অ্যাপিয়ারেন্স লোভার নিউমোনিয়াতে আমি হোমোজেনাস পাবো, যেটাকে এখানে ইউনিফর্ম বলছে, আর ব্রঙ্কো নিউমোনিয়াতে প্যাচি ওপাসিটি পাবো।
তো লোবার নিউমোনিয়াতে আমি এটা দেখতে পাবো একটা সিঙ্গেল হোল লোব ধরে ফেলবে এবং শার্প মার্জিন, দেখেন ক্লিন কাট আপনি এখানে মার্জিন দেখতে পাবেন, কিন্তু এখানে আপনি কোনো ক্লিন কাট মার্জিন পাবেন না। এই যে ইল ডিফাইন্ড ওপাসিটি, সাথে হচ্ছে এটা মাল্টিপল লোভিউলসকে ধরতে পারে বাইল্যাটেরালি, আর এটা হলো ইউনিল্যাটেরালি। ঠিক আছে, এই কয়েকটা কথা মোটামুটি আমাদের লাগবে। তারপরে আমরা যদি হিস্টোপ্যাথোফিজিওলজি বলি, যে হিস্টোপ্যাথোফিজিওলজি অনুযায়ী লোভার নিউমোনিয়াতে 4টা ডেফিনিট স্টেজ থাকবে, যেমন কনজেশন, রেড হেপাটাইজেশন, গ্রে হেপাটাইজেশন এবং রিজলিউশন। কিন্তু ব্রঙ্কোনিউমোনিয়াতে এরকম কোনো ডেফিনিট 4টে স্টেজ থাকবে না, এখানে জাস্ট ডিরেক্ট একটা ফোকাল সাপুরেটিভ ইনফ্লামেশন উইথ নেক্রোসিস, যেটা আমি আগেই বললাম। এই কয়েকটা জিনিস জানলে ইনশাল্লাহ এনাফ। এরপর আমরা যদি দেখি যে আমরা একটা এক্সরে দেখলাম, এক্সরে দেখে আমরা ইনশাল্লাহ এখন ধরতে পারবো যে এটা লোবার নিউমোনিয়া নাকি ব্রঙ্কোনিউমোনিয়া। তাহলে এই যে লোবার নাকি ব্রঙ্কোনিউমোনিয়া, এটা জানলে আমাদের আরেকটা আমরা ক্লু পাবো যে লোবার নিউমোনিয়ার কজেটিভ অর্গানিজম কী এবং ব্রঙ্কোনিউমোনিয়ার কজেটিভ অর্গানিজম কী। যেমন লোবার নিউমোনিয়ার কজেটিভ অর্গানিজম হলো সবচেয়ে কমনলি যেটা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এছাড়াও হতে পারে ক্লেপশিয়ালা, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, লেজিওনেলা নিউমোফাইলা। আর যদি ব্রঙ্কোনিউমোনিয়া বলি সেক্ষেত্রে হলো স্টেফাইলোকক্কাস অরিয়াস, ক্লেপশিয়ালা, এস্চেরিশিয়া কোলাই, সিউডোমোনাস অ্যারুজিনোসা, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস। ভাইরাল কজ আছে যেমন ইনফ্লুয়েঞ্জা, কোভিডে যেটা হলো, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাডেনোভাইরাস, অ্যাটিপিক্যালের মধ্যে মাইকোপ্লাজমা, ক্ল্যামাইডিয়া, হ্যাঁ, ক্ল্যামাইডোফাইলা, ফাঙ্গালের মধ্যে আছে ক্যান্ডিডা অ্যাসপারজিলাস। তার মানে দেখেন নটোরিয়াস ব্যাকটেরিয়া দিয়ে হবে ব্রঙ্কোনিউমোনিয়া, এবং এখানে ব্যাকটেরিয়া, ভাইরাল, অ্যাটিপিক্যাল, ফাঙ্গাল সবগুলো আছে। আর লোভার নিউমোনিয়াটা আমরা কমনলি পাই, লোভার নিউমোনিয়াটাই আমরা ওয়ার্ডে বেশি পাই, এবং এটা হয় কিছু কমন ব্যাকটেরিয়া দিয়ে, যেমন ক্লেপশিয়ালা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, তারপরে হলো হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, তারপরে লেজিওনেলা। ঠিক আছে, যেগুলো লেজিওনেলাটা লোকাল আউটব্রেক করে, এটা FCPS পার্ট 1 কোয়েশ্চেন আসে, লোকাল আউটব্রেক। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা একটু পড়ে নিতে হবে। তারপরে হলো নিউমোনিয়া এবং ARDS, এটার ডিফারেন্সটা আমি আলহামদুলিল্লাহ বলেছি আপনাদের অলরেডি। তো এই হলো আমাদের নিউমোনিয়ার কিছু প্যাথোফিজিওলজি নিয়ে কিছু কথাবার্তা, যেগুলো আসলে না বললেই নয়। তো আমরা ইনশাল্লাহ এখন আমরা একটু ডেভিডসনে আসব। ডেভিডসনে এসে আমরা যেটা একটু প্রথমে আসি, যে বেসিক যে কথাগুলো প্রিলিমিনারি কথা, এই কথাগুলো আলহামদুলিল্লাহ আরও ডিটেলস করে আমরা অলরেডি বলে ফেলেছি, এগুলো বলার আর দরকার নাই ইনশাল্লাহ তাআলা। তো আমরা এখন আপনাদেরকে সরাসরি ক্লিনিক্যাল ফিচার এই সেগমেন্টটাতে আমরা ঢুকে যাব ইনশাল্লাহ। তাহলে আসুন এবার আমরা ক্লিনিক্যাল ফিচার নিয়ে শুরু করি। তো ডেভিডসনে দেখুন, আমরা এখানে ওভারঅল আমাদের যত কথাবার্তা বলবো সব হলো আসলে বেসিক্যালি এখানে লোভার নিউমোনিয়া নিয়ে কথা বলছি। যে নিউমোনিয়া, পার্টিকুলারলি লোভার নিউমোনিয়া, ইউজুয়ালি প্রেজেন্টস অ্যাজ অ্যান অ্যাকিউট ইলনেস। ঠিক আছে, তো আমি প্রথমে বললাম যে নিউমোনিয়া হলো একটা অ্যাকিউট কোর্স অফ ইলনেস, 7 থেকে 10 দিনের একটা টোটাল সিমটমের ডিউরেশন থাকে। প্রথমে একটা হাই গ্রেড ফিভার দিয়ে শুরু হয়, ড্রাই কাফ থাকে, ফলোড বাই মিউকয়েড অর মিউকোপুরুলেন্ট প্রোডাক্টিভ কাফ। ঠিক আছে, তো এখানে আমাদের ফিভারের কারণটা কি এবং রিগর সিভিয়ারিংয়ের কারণটা কি? এর মেইন কারণ হলো এই যে নিউমোনিয়ার কারণে আপনারা দেখলেন যে ইন্টারলিউকিন 1, 6, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা এগুলো রিলিজ হচ্ছে। এরা হাইপোথ্যালামাসের টেম্পারেচার সেট পয়েন্টকে আপরাইজ করে দেয়, ফলে হাইপোথ্যালামাস বডিতে সিভিয়ারিং করে আমার টেম্পারেচারকে উঠাই ফেলে, ফলে ফিভারটা দেখা যায়। এবং এই ফিভারটা নিউমোনিয়াতে হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট হাই গ্রেড ফিভার, অর্থাৎ মোর দেন 102 ডিগ্রি ফারেনহাইট থাকে ইউজুয়ালি, শর্ট ডিউরেশন হাই গ্রেড ফিভার। আচ্ছা, তাহলে আপনার ফিভার, রিগর্স অ্যান্ড শিভারিং এটা আমরা বুঝলাম। ম্যালেরিয়াসটা কেন হয়? যেহেতু এখানে একটা ইনফ্লামেশন হচ্ছে ইন্টারলিউকিন 1, 6, TNF আলফা। ঠিক আছে, এই সকল ইনফ্লামেটরি সাইটোকাইন্স, প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স, এরা আমাদের যখন ব্রেইনের ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে ব্রেইনের হাইপোথ্যালামাসকে ইনভলভ করে, যেমনটা বললাম ফিভারের ক্ষেত্রে, ঠিক একইভাবে তখন একটা ম্যালেজের ফিলিং আসে, মানে শরীর দুর্বল, ক্লান্তি, অবসাদগ্রস্ত মনে হয়। সাথে হলো এই যে নিউমোনিয়া, এটা যেহেতু একটা পালমোনারি ইনফ্লামেশন, লাং ইনফ্লামেশন, এখানে ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হয়, ফলে হাইপোক্সিয়া যদি ডেভেলপ করে পেশেন্টের, হাইপোক্সিয়া ইজ মেজর কজ অফ ম্যালেজ। ঠিক আছে, সাথে হলো এই সকল বডিতে যখন কোনো একটা অ্যাকিউট
ফেজ রেসপন্স চলছে, এই যে ইনফ্লামেশন চলছে, এই ইনফ্লামেশনের কারণে বডির বেজাল মেটাবলিক রেট বেড়ে যায়। এছাড়াও এখানে যে ফিভার হচ্ছে, ফিভার ইটসেলফ আমাদের বডির বেজাল মেটাবলিক রেট বাড়িয়ে দেয়, ফলে সেখান থেকে একটা কি হয়, এনার্জির ডিপ্লেশন হয়ে বডি উইকনেস, ফ্যাটিক একটা সেন্সেশন তৈরি হয়, সেখান থেকে ম্যালেজটা দেখা দিচ্ছে। একইভাবে এই যে ব্রেইন ইনভলভমেন্টের কারণে পেশেন্টের একটা হেডেক হতে পারে, এবং নিউমোনিয়া সিভিয়ারিটি হয়ে যদি হাইপোটেনশনে চলে যায়, সেখান থেকেও পেশেন্টের একটা এই ম্যালেজ এবং হেডেকের কারণ হতে পারে। আর ডেলিরিয়ামটা কি? ডেলিরিয়ামটাও একই রকম, মনে রাখবেন ডেলিরিয়াম সব নিউমোনিক পেশেন্টদের ডেলিরিয়াম পাবো না। একটা জিনিস হলো ম্যালেজ এবং হেডেক, এটা দে আর নট দ্য সাইন্স অফ সিভিয়ারিটি। ম্যালেজ এটা মাইল্ড নিউমোনিয়াতে থাকতে পারে, মডারেট সিভিয়ার নিউমোনিয়াতে থাকতে পারে, কিন্তু সাইন্স অফ সিভিয়ার নিউমোনিয়া হলো এই ডেলিরিয়াম বা কনফিউশনাল স্টেট বা অল্টার্ড লেভেল অফ কনসাসনেস। তো ডেলিরিয়াম হওয়া মানে আপনাকে বুঝতে হবে যে আপনার ব্রেন সিগনিফিক্যান্টলি ইনভলভ হয়ে গেছে, এই যে নিউমোনিয়ার কারণে যে ইনফ্লামেশন হয়েছে, সেটার কারণে আপনার ব্রেন সিগনিফিক্যান্টলি এখানে নিউরো ইনফ্লামেশন, সোজা ভাষায় যদি বলি যে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্সগুলো লাংস থেকে ছড়িয়ে ওরা যখন সিস্টেমিক সার্কুলেশনে চলে আসে, সেখান থেকে তারা যখন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেইনের প্যারেন্টকে, মানে ব্রেইনের যে ব্রেইন টিস্যুকে যদি ইনভলভ করে ফেলে, সেখানে আপনার ডেলিরিয়াম ডেভেলপ করতে পারে। এছাড়াও সিভিয়ার নিউমোনিয়া ক্যান কজ সেপসিস, সেপসিস ক্যান কজ হাইপোটেনশন, হাইপোটেনশন ক্যান কজ সেরেব্রাল হাইপোক্সিয়া, সেরেব্রাল হাইপোক্সিয়া থেকেও ডেলিরিয়াম স্টেট ডেভেলপ করতে পারে। এছাড়াও নিউমোনিয়ার ক্ষেত্রে একটা কমপ্লিকেশন হিসেবে আমরা হাইপোনেট্রিমিয়া পাই, মেটাবলিক অ্যাবনর্মালিটি। হাইপোনেট্রিমিয়া ক্যান কজ দ্য ডেলিরিয়াম অলসো। ঠিক আছে, তো এই বিষয়গুলো এখন আমি যেই কথাগুলো আপনাদেরকে বললাম, এগুলো নিয়ে নোট করা নিয়ে তাড়াহুড়া করার কিচ্ছু নাই, এগুলো প্রত্যেকটা এক্সপ্লেনেশন আলহামদুলিল্লাহ এখানে আমি নোট করে রেখেছি। আপনারা শুধু কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাল্লাহ। দেখেন, এই যে দ্য প্যাথোফিজিওলজি অফ ডেলিরিয়াম ইন নিউমোনিয়া, এখানে এই যে নিউরো ইনফ্লামেশন, ঠিক আছে, হাইপোক্সিয়া, সেরেব্রাল হাইপোক্সিয়া, অল্টার্ড নিউরো ট্রান্সমিটার, যে অর্থাৎ যখনই এখানে এরকম সেরেব্রাল হাইপোক্সিয়া হয়, নিউরো ইনফ্লামেশন হয়, তখন ব্রেইনের যে কিছু ইন্ট্রিনসিক নিউরো ট্রান্সমিটারের কিছু সার্কিট আছে, যে অ্যাসিটাইলকোলিন রিলিজ কমে যাবে, তারপরে ডোপামিন রিলিজ বাড়তে পারে, কমতে পারে, তারপরে গাবা যেটা কিনা ব্রেইনকে কী করে, ড্রাউজি করে, তার পরিমাণ বেড়ে যায়, আর অ্যাসিটাইলকোলিন ব্রেইনকে অ্যালার্ট রাখে, সেটার পরিমাণ কমে যায়। তো এই যে অ্যাসিটাইলকোলিন কমে যাচ্ছে আর গাবা বেড়ে যাচ্ছে, সব কিছু মিলে আপনার ব্রেইন একটা মানে ড্রাউজি স্টেটে চলে যায়, ঠিক আছে, কনফিউশনাল স্টেটে চলে যায়। মেটাবলিক অ্যাবনর্মালিটি থেকে আমি বললাম যে এখানে একটা হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করতে পারে, ডিহাইড্রেশন, ফিভার হলে কি হয়, প্রচুর হিটের মাধ্যমে প্রচুর ওয়াটার লস, সেখান থেকে ডিহাইড্রেশন হতে পারে। এই কারণে আমরা নিউমোনিক পেশেন্টকে যদি কোনো কার্ডিয়াক কম্প্রোমাইজেশন না থাকে, ইসকেমিক হার্ট ডিজিজ না থাকে, ফ্লুইড ওভারলোড না থাকে, আমরা নিউমোনিক একটা পেশেন্টকে একটা ইনফিউশন নর্মাল স্যালাইন 1000 ml IV at 10 to 15 drops per minute মেনটেনেন্স ডোজে চালিয়ে রাখি, ঠিক আছে, এবং এটা গাইডলাইনে বলা হয়। তো এই হলো আসলে আমাদের নিউমোনিয়াতে ডেলিরিয়ামের কারণ, এবং এটা ডেলিরিয়াম ইজ দ্য সাইন্স অফ সিভিয়ার নিউমোনিয়া, ঠিক আছে। ওকে, এরপরে আসেন যে নিউমোনিক পেশেন্ট আপনার কাছে কাফ নিয়ে আসবে। কাফটা কেমন থাকবে? কাফ বললে আমাদের নেক্সট প্রশ্ন হবে যে এটা কি প্রোডাক্টিভ নাকি নন প্রোডাক্টিভ। নিউমোনিয়ার কাফটা প্রথম দিকে নন প্রোডাক্টিভ থাকে, অর্থাৎ ড্রাই কাফ থাকে, কিন্তু ফলোড বাই এটা প্রোডাক্টিভ হয়ে যায় এবং মিউকয়েড অথবা মিউকোপুরুলেন্ট স্পুটাম প্রোডাকশন আসতে পারে, ঠিক আছে। বাট এটা ড্রাই কাফ নিয়েই আপনার কাছে প্রথম প্রেজেন্টেশনটা শুরু হবে। এখন প্রশ্ন হলো এই কাফটা কেন? সিম্পল, কাফ কেন হবে? তার মানে বুঝতে পারছি অবশ্যই এখানে কাফ রিসেপ্টর অ্যাক্টিভেটেড হচ্ছে। তাহলে কাফ রিসেপ্টর কোথায় থাকে? মনে রাখবেন কাফ রিসেপ্টর আপনার ল্যারিংস থেকে শুরু করে একদম অ্যালভিউলাস পর্যন্ত এই কাফ রিসেপ্টরের বিস্তৃতি। যেমন এখানেও এটা সুন্দর করে আলহামদুলিল্লাহ নোট করা আছে, প্যাথোফিজিওলজি অফ কাফ ইন নিউমোনিয়া। দেখেন এখানে যেটা হয়, ইনফ্লামেশনটা কোথায় হচ্ছে? অ্যালভিউলাসের ভেতরে এবং অ্যালভিউলার ড্রাক্ট, রেসপিরেটরি ব্রঙ্কিউল, এই জায়গাটার মধ্যে ইনফ্লামেশন, সাথে পালমোনারি ইন্টারস্টিশিয়াম, কারণ সেখানেও এক্সুডেটিভ ফ্লুইড অ্যাকিউমুলেশন হচ্ছে, ইমিউন সেল রিক্রুটমেন্ট হচ্ছে, আপনারা দেখতে পেয়েছেন। তো আলটিমেটলি দেখা যাচ্ছে, দেখেন এই যে কাফ রিসেপ্টরগুলো কোথায় থাকে? দে আর ফাউন্ড ইন আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টস সাচ আস ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই অ্যান্ড অ্যালভিউলি। সো আমাদের নিউমোনিয়াতে যে কাফটা হচ্ছে তার মেইন কারণ হলো এই যে অ্যালভিউলির কাফ রিসেপ্টর অ্যাক্টিভেশন হচ্ছে, কারণ আমাদের নিউমোনিয়ার যে ইনফ্লামেশন সেটা হচ্ছে অ্যালভিউলিতে, ঠিক আছে। সাথে হলো যদি এটা স্পেশালি দেখা যায় লোভার নিউমোনিয়াতে যেটা হয় যে নিউমোনিয়া হলো ইনফ্লামেশন অফ লাং প্যারেনকাইমা, দ্যাট মিনস অ্যালভিউলি, বাট এই ইনফ্লামেশনটা ক্যান স্প্রিড টু প্লুরা। এটা প্লুরাতে যদি স্প্রিড করে, বিশেষ করে আপনার এটা যদি
প্যারাইটাল প্লুরাকে ধরে তখন আপনার একটা চেস্ট পেন অ্যাজ ওয়েল এস কাফ এবং একটা প্লুরাইটিক চেস্ট পেন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তাহলে আমরা বুঝলাম যে এখানে অ্যালভিওলাসের মধ্যে কাফ রিসেপ্টর থাকে এবং ইনফ্লামেশনের কারণে এই ইনফ্লামেটরি সাইটোকাইন্সগুলো ওরা কী করে, এই যে দেখেন এই কেমিক্যাল স্টিমুলেশন পয়েন্টটা দেখেন যে রিলিজ অফ ইনফ্লামেটরি সাইটোকাইন্স লাইক প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিয়েন্স অ্যান্ড হিস্টামিনস, ইন্টারলিউকিন 160 NF আলফা, এগুলো সহ এখানে বলতে হবে দে সেন্সিটাইজ দ্য কাফ রিসেপ্টর অ্যান্ড অ্যাক্টিভেশন দ্য কাফ রিসেপ্টর। এখন আসেন কাফ রিসেপ্টর অ্যাক্টিভেটেড হলে কী হবে, দেখেন এই ডায়াগ্রামটা আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য এঁকেছি যে ভিজুয়ালাইজেশনটা হয় যে এই যে এখানে ইনফ্লামেশন হলো, এই যে বিভিন্ন ইনফ্লামেটরি সাইটোকাইন দেখতে পাচ্ছেন, তারা কি করলো, তারা এখানে এই অ্যালভিওলাসের গায়ের সাথেই অ্যাটাচ থাকে এই যে আমাদের কাফ রিসেপ্টর। এই কাফ রিসেপ্টর সিগন্যালটা এই যে স্টিমুলেটেড হবে, সে অ্যাক্টিভেটেড হবে, সে এই সিগন্যালটা কাফ সেন্টার কোথায়, ব্রেনের মেডালাতে, এই যে মেডালাতে কাফ রিসেপ্টরটা সিগন্যালটা পাঠাবে, অ্যাফারেন্ট সিগন্যাল সে কোন নার্ভের মাধ্যমে পাঠাবে, ভ্যাগাস এবং গ্লসোফেরেঞ্জিয়াল। তো যখন কাফ সেন্টারটা অ্যাক্টিভেটেড হবে এখন সে একটা মোটর সিগন্যাল পাঠাবে, সে এটা কোন নিউরনের মাধ্যমে পাঠাবে, এই যে দেখেন এই যে কোন নার্ভের মাধ্যমে পাঠাবে, এটা হলো তিনটা নার্ভ, ভ্যাগাস নার্ভ, ইন্টারকোস্টাল নার্ভ বা এটাকে আপনারা বলতে পারেন যে সোমাটিক মোটর নার্ভ, সাথে হচ্ছে ফ্রেনিক নার্ভ। তাহলে ভ্যাগাস নার্ভের মাধ্যমে কাফ সেন্টার মোটর সিগন্যাল পাঠাবে ল্যারেঞ্জিয়াল মাসেলসে, ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে কাফ সেন্টার সিগন্যাল পাঠাবে ইন্টারকোস্টাল মাসেলে, হ্যাঁ। তারপর হচ্ছে ফ্রেনিক নার্ভের মাধ্যমে কাফ সেন্টার মোটর সিগন্যাল পাঠাবে ডায়াফ্রামে, ফলে ল্যারেঞ্জিয়াল মাসেল কন্ট্রাকশন, ডায়াফ্রাম সিভিয়ার সাডেন কন্ট্রাকশন, ইন্টারকোস্টাল মাসেল সিভিয়ার সাডেন কন্ট্রাকশন করে কাশি হবে, একটু পরে পরে একটা কাশি হবে। দেখেন কাশি দেওয়ার সময় আমাদের লাংস কী করে, শ্রিঙ্ক করে, আর লাংসকে শ্রিঙ্কটা করাইকে কন্ট্রাকশন মানে কি হয়, ডায়াফ্রামের একটা কন্ট্রাকশন হবে, তারপরে হলো এই আমাদের ল্যারেঞ্জিয়াল মাসেলের একটা কন্ট্রাকশন হবে, ইন্টারকোস্টাল মাসেলের একটা কন্ট্রাকশন হবে। আলটিমেটলি এই কন্ট্রাকশনগুলোর কারণে আমাদের যে চেস্ট ক্যাভিটিটাও শ্রিঙ্ক করবে, লাংসকে একটা পুশ করবে, ফলে লাংস একটা কি করবে, হাই ভলিউমে এক্সহেল করবে এগেইনস্ট দ্য ক্লোজড গ্লটিস, কাফের যে ডেফিনিশনটা। ওকে, এই যে দেখেন আপনারা কাফের যে মানে কি ফিচার যদি আপনারা একটু খেয়াল করেন যে কাফের কি ফিচার কি, যে কি ফিচার হলো যে মেকানিজম, প্রথমে এখানে একটা ইনহেলেশন হবে, এ ডিপ ব্রেথ ইজ টেকেন টু প্রিপেয়ার ফর ফোর্সফুল এক্সপালশন ক্লোজার অফ দ্য ভোকাল কর্ড। তাহলে ভোকাল কর্ডটা প্রথমে ক্লোজ হবে, এই যে ক্লোজ করার জন্য ওই যে ল্যারেঞ্জিয়াল মাসেল কন্ট্রাকশন লাগবে, আর ডিপ ব্রেথ নেওয়ার জন্য ডায়াফ্রামেটিক মাসেলের কন্ট্রাকশন লাগবে, ঠিক আছে। এরপরে হবে ফোর্সফুল এক্সপালশন কী হবে, যে ভোকাল কর্ডটা এখন ওপেন হয়ে যাবে এবং এয়ার ইজ এক্সপেলড র্যাপিডলি। নর্মালি আমরা এত র্যাপিডলি করি না, কিন্তু এখানে হবে এয়ার ইজ এক্সপেলড র্যাপিডলি। নর্মালি আমরা এক্সপিরেশন করি 3 সেকেন্ড সময় নিয়ে, কিন্তু এখানে খুব র্যাপিডলি 1 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে। ক্যারিং উইথ ইট এনি ইরিটেন্টস, যদি ভেতরে কোনো মানে পার্টিকেলস থাকে, কোনো ব্যাকটেরিয়া থাকে, ওগুলোকে সে ক্লিয়ার আউট করে ফেলার চেষ্টা করে। তাহলে কাফ হলো আসলে একটা প্রোটেক্টিভ মেকানিজম টু ক্লিয়ার আউট দ্য এয়ারওয়েজ ফ্রম দ্য ডিস্ট্রাকটিভ পার্টিকেলস অর প্যাথোজেন্স। ক্লিয়ার? তো এই হলো ব্যাপারটা। তাহলে এটা হলো আমাদের ওভারঅল কাফের মেকানিজমটা, ঠিক আছে। সো আশা করি এখন বুঝতে পেরেছেন যে এখানে কাফটা কীভাবে হয়। তো প্রথমে কাফটা ড্রাই থাকে, কেন ড্রাই থাকে দেখেন, ইনফ্লামেশনটা হচ্ছে লাংসের মধ্যে, এখানে কিছু এক্সুডেটিভ ফ্লুইড অ্যাকিউমুলেশন, সেগুলো হচ্ছে অ্যালভিওলাসের মধ্যে। এখন এই যে অ্যালভিওলাস থেকে এই এক্সুডেটিভ ফ্লুইড আপনার যে অ্যালভিওলার ডাক্ট, রেসপিরেটরি ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল, তারপর সেগমেন্টাল ব্রঙ্কিওল, লোভার ব্রঙ্কাস, তারপর হচ্ছে যে সেকেন্ডারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস, এটা ল্যারিংস, তারপর হচ্ছে তারা এয়ারে আসতে এতটুকু পর্যন্ত স্পুটাম প্রোডাকশন হয় না। কিন্তু কোনো কারণে যদি ইনফ্লামেশনটা এক্সটেন্সিভ হয়ে যায়, যে অনেকগুলো অ্যালভিওলি ইনভলভ হয়ে গেছে, অথবা ইনফ্লামেশনটা স্প্রেড হয়ে আপনার অ্যালভিওলাস থেকে সে টার্মিনাল ব্রঙ্কিওলের উপর পর্যন্ত স্প্রেড করতেছে, হ্যাঁ, ইনফ্লামেশনটা, তখন সেখান থেকে তার একটা প্রোডাক্টিভ মিউকয়েড অথবা মিউকোপুরুলেন্ট স্পুটাম প্রোডাকশন হতে পারে, ঠিক আছে। তো যে কথাটা আমি অলরেডি অনেকবার বললাম। তো এই হলো আমাদের নিউমোনিয়ার ফিচারটা, যে কাশিটা কীভাবে হচ্ছে এখানে। এর পরের ফিচারটা, তাহলে আমরা আলহামদুলিল্লাহ একটা জিনিস দেখলাম, ফিভার। আমরা ক্যারেক্টারিস্টিক্স পয়েন্টগুলো একটু বলি। 1 নম্বর হলো ফিভার এবং এটা হাই গ্রেড, সাথে হলো এখানে ডেলিরিয়াম, এটাও বললাম, সাথে হলো এখানে একটা কাফ থাকবে, এটা নেচার সব ডিটেলস বললাম, হ্যাঁ। এবং কাফটা হচ্ছে শর্ট, পেইনফুল এবং ড্রাই, বাট ক্যান বি এই যে এক্সপেক্টোরেশন অফ মিউকোপুরুলেন্ট স্পুটাম, ঠিক আছে। আচ্ছা, সাথে হলো এটা স্পেসিফিক একটা ব্যাকটেরিয়া আছে যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, যেটা হলো দ্য মোস্ট কমন কজ অফ লোভার নিউমোনি। এটা হলো এখানে রাস্টি কালার স্পুটাম প্রোডাকশন হতে পারে, ঠিক আছে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির ক্ষেত্রে।
আচ্ছা, সাথে হলো এই যে এখানে যদি ইনফ্লামেশনটা একটু এক্সটেন্সিভ হয়ে যায়, মানে অ্যালভিউলাসের মধ্যে যে ইনফ্লামেশনটা হচ্ছে, এই ইনফ্লামেশনটা যে এক্সটেন্সিভ হয়, এবং আমি অলরেডি আপনাদেরকে হিস্টোপ্যাথোফিজিওলজি যেটা পড়াচ্ছিলাম সেখানে বলেছি যে এখানে একটা স্টেজ হলো রেড হ্যাপাটাইজেশন, মানে যেখানে আরবিসি চলে আসে অ্যালভিউলাসের মধ্যে। এখন এরকম যদি সিভিয়ার ইনফ্লামেশন হয়, যে নিউট্রোফিল এক্সটেন্সিভলি এক্সট্রাসেলুলার প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে অ্যালভিউলার ড্যামেজ করছে, পালমোনারি ক্যাপিলারি ড্যামেজ করছে, তখন এই আরবিসিগুলো আলটিমেটলি আপনার কাশির সাথে বের হতে পারে। তখন কিন্তু নিউমোনিক পেশেন্ট ক্যান প্রেজেন্টস উইথ হেমোপটাইসিস, এবং আমরা বেশ পেশেন্ট পাই এরকম যে নিউমোনিয়া হেমোপটাইসিস নিয়ে প্রেজেন্ট করছে। ঠিক আছে, তো হেমোপটাইসিস ইন কেস অফ নিউমোনিয়া ইট ইন্ডিকেটস দ্য সিভিয়ারিটি অফ নিউমোনিয়া, দ্যাট মিনস দ্য লাংস আর গোয়িং টু severe damage, severe immune response, ঠিক আছে। সো হেমোপটাইসিস ইজ নট অনলি দ্য সাইন্স অফ ম্যালিগনেন্সি। হেমোপটাইসিসের খুব কমন কয়েকটা কজের মধ্যে হলো পালমোনারি টিউবারকুলোসিস, নিউমোনিয়া, ব্রঙ্কিয়েকটাসিস, এরপরে শেষের দিকে আপনি লাং ম্যালিগনেন্সি রাখেন ওল্ডার এজ হলে, স্মোকার হলে, ঠিক আছে। তো এই হলো ব্যাপারটা। এখন আসেন নেক্সট যে ফিচারটা দেখেন, প্লুরেটিক চেস্ট পেইন। প্লুরেটিক চেস্ট পেইন, এটা একটু মনে রাখবেন, এটা আমাদেরকে যেমন সারা রাউন্ডে এফসিবিএস ট্রেনিং আলহামদুলিল্লাহ যে একবার স্যার প্রশ্ন করেছে যে নিউমোনিয়াতে কি চেস্ট পেন সবসময় থাকবে কি না। না, নিউমোনিয়াতে চেস্ট পেন সবসময় থাকবে না, চেস্ট পেনটা ম্যান্ডেটরি না। কেন? কারণ নিউমোনিয়া হচ্ছে ইনফ্লামেশন অফ লাং প্যারেনকাইমা, দ্যাট মিনস ইনফ্লামেশন অফ অ্যালভিউলি, আর অ্যালভিউলি ইজ সাপ্লাইড বাই হুইচ নার্ভ? ভিসেরাল নার্ভ। ভিসেরাল নার্ভ ইউজুয়ালি নট পেইন সেন্সিটিভ, ভিসেরাল নার্ভগুলো পেইন সেন্সিটিভ না। কিন্তু যদি এই অ্যালভিউলার ইনফ্লামেশন, লাং প্যারেনকাইমার যে ইনফ্লামেশন, এটা যদি স্প্রেড করে প্যারাইটাল প্লুরাতে চলে আসে, অর্থাৎ প্লুরোসি বা প্লুরাইটিস ডেভেলপ করে, আর প্যারাইটাল প্লুরা ইজ সাপ্লাইড বাই সোমাটিক নার্ভ অর্থাৎ ইন্টারকোস্টাল নার্ভ, অথবা এটা যদি ডায়াফ্রামকে ইনভলভ করে, তখন ডায়াফ্রাম ইজ সাপ্লাইড বাই ফ্রেনিক নার্ভ, তখন কিন্তু পেশেন্টের একটা পেইন, লোকালাইজড শার্প লোকালাইজিং পেইন থাকতে পারে। ঠিক আছে, সো এই জিনিসটাকে আমরা আলহামদুলিল্লাহ এখানে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে আমরা এখানে একটু বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, এই যে প্যাথোফিজিওলজি অফ চেস্ট পেইন ইন নিউমোনিয়া, এটার মেইন কারণ হলো ইনফ্লামেশন অফ প্লুরা হতে হবে। কোন প্লুরা? প্যারাইটাল প্লুরা হতে হবে। কেন? এটা বুঝতে হলে আমাকে পড়তে হবে প্যারাইটাল প্লুরার নার্ভ সাপ্লাই। একটু দেখেন, প্যারাইটাল প্লুরা ইজ সেন্সিটিভ টু পেইন, হ্যাঁ, অ্যান্ড দ্য ইনারভেশন ইজ সোমাটিক, যেটা বললাম সোমাটিক নার্ভ। তাহলে কী নার্ভ? যেমন প্যারাইটাল প্লুরার কয়েকটা পার্ট আছে, যেটা আমাদের চেস্ট ওয়ালের দিকে থাকে, সেটাকে আমরা বলি কোস্টাল প্লুরা। এই কোস্টাল প্লুরা ইজ সাপ্লাইড বাই ইন্টারকোস্টাল নার্ভ। তাহলে ইন্টারকোস্টাল নার্ভ তো একটা সোমাটিক স্পাইনাল নার্ভ, ফলে আলটিমেটলি আপনি এখানে একটা শার্প আপনি বুঝবেন যে আমার হ্যাঁ রাইট 4th to 6th ইন্টারকোস্টাল স্পেসে আমার পেইন হচ্ছে, একদম ডেফিনেটলি আঙুল দিয়ে বলবে, কারণ প্যারাইটাল প্লুরা ইজ সাপ্লাইড বাই সোমাটিক নার্ভ হুইচ ক্যান লোকালাইজ দ্য পেইন ডেফিনেটলি। এই কারণে সাথে হলো দেখেন, যদি এটা ডায়াফ্রামেটিক প্লুরাকে ইনভলভ করে, অর্থাৎ আমি একটু যদি আপনাদেরকে প্লুরাটা বলি, দেখেন এই যে এটা হলো যে আপনার কোস্টাল প্লুরা, এর নিচের দিকের এটা হলো ডায়াফ্রামেটিক প্লুরা, ঠিক আছে, ডায়াফ্রামেটিক প্লুরা। তো ওইভাবে আপনারা একটু চিন্তা করেন। তো এই যে যদি ডায়াফ্রামেটিক প্লুরা যদি ইনভলভ হয়, তাহলে ডায়াফ্রামেটিক প্লুরা ইজ সাপ্লাইড বাই ফ্রেনিক নার্ভ। আমি সিম্পলি বলি ফ্রেনিক নার্ভ। তাহলে ফ্রেনিক নার্ভও আপনার শার্প পেইন আপনাকে বলবে। এবং এই ফ্রেনিক নার্ভের সমস্যা যেটা, ফ্রেনিক নার্ভ কী দিয়ে তৈরি হয়? C345, এবং এই একই C345 আমাদের শোল্ডার রিজিয়নের ডার্মাটোমকে সাপ্লাই দেয়। ফলে যদি কোনো পেশেন্টের বেজাল নিউমোনিয়া হয় এবং সেটা যদি ডায়াফ্রামেটিক প্লুরাইটিস করে, তখন পেশেন্ট আপনাকে তার বুকে ব্যথা না বলে বলবে যে আমার ডান কাঁধে ব্যথা করছে, অথবা বাম সাইডে হলে বলবে বাম কাঁধে ব্যথা করছে। তাহলে রেফার্ড পেইন, এটাকে আমরা কি বলি? রেফার্ড পেইন। এই যে দেখেন, রেফার্ড পেইন টু শোল্ডার, এটা কখন হবে? যদি ডায়াফ্রামেটিক প্লুরা ইনভলভ হয়। ক্লিয়ার? আচ্ছা, এই হলো আমাদের ব্যাপারটা। সাথে আরেকটা হলো যে মিডিয়াস্টিনাল প্লুরা, এটাও সেম ফ্রেনিক নার্ভ দিয়ে সাপ্লাই হয়। সো পেশেন্ট আপনাকে ওই রিজিয়নে ব্যথা বলবে। যেমন এই যে মেডিস্টিনাল প্লুরা হলো এই সাইডটা, এটা হলো মেডিয়াস্টিনাল প্লুরা। আমি একটু কালার কোড ইউজ করি, এটা হলো মেডিস্টিনাল প্লুরা, যেটা মিডল মেডিস্টিনামের দিকে থাকে, এই যেগুলো মেডিস্টিনাল প্লুরা। আর এই নিচের দিকের পোর্শন যেটা রেড কালার, এটা হলো ডায়াফ্রামেটিক প্লুরা। আর এখানে সেন্ট্রাল পেরিফেরাল আছে, দরকার নাই জটিলতা হবে। আর এই যে গ্রিন কালার যেটা, মানে মেজর পোর্শন যেটা চেস্ট ওয়ালের সাথে অ্যাটাচ থাকে, মানে ক্লোজ টু দ্য চেস্ট ওয়াল, এটা হলো যে আমাদের কোস্টাল প্লুরা। ঠিক আছে, তো এটা হলো পেইন। আর ভিসেরাল প্লুরাতে হলে সাধারণত কোনো পেইন বলবে না। কারণ কি? কারণ ভিসেরাল প্লুরা ইজ অটোনমিক ইন নেচার, মানে ভিসেরাল প্লুরাটা ভিসেরাল নার্ভ দিয়ে সাপ্লাই হয়। অ্যান্ড দেখেন ডিরেক্ট লেখা আছে ইনসেন্সিটিভ টু পেইন, টাচ অ্যান্ড টেম্পারেচার, বাট ইট ক্যান সেন্স স্ট্রেচ। সো আপনার যদি কোনো কারণে লাংসে স্ট্রেচ হয়, অর্থাৎ হচ্ছে কোনো কারণে মনে করেন যে
একটা কোনো কারণে লাং কলাপস করলো, অথবা ওভার ডিস্টেনশন হাইপার ইনফ্লেশন হলো, অথবা লাং কলাপস করলো, ঠিক আছে, তখন পেশেন্ট আপনাকে একটা ভেগ ডিসকমফোর্ট, যে বলবে বুকে একটু অস্বস্তি লাগে, এটাকে আমরা বলি ভেগ ডিসকমফোর্ট, বাট পেইন আপনাকে বলবে না, কারণ ভিসেরাল নার্ভ ক্যান নট লোকালাইজ দ্য পেইন সাইট ডেফিনেটলি। ক্লিয়ার? তো এই হলো বিষয়টা। তাহলে সব নিউমোনিয়াতে ব্যথা থাকবে না। ইফ দ্য নিউমোনিয়া স্প্রেডস টু দ্য প্যারাইটাল প্লুরা দেন পেশেন্ট উইল কমপ্লেইন অ্যাবাউট পেইন, শার্প লোকালাইজ পেইন। এখন দেখেন আমাদের এই যে প্যারাইটাল প্লুরাটা, এই প্যারাইটাল প্লুরা মানে কখন সে মানে বেশি ইরিটেটেড হবে, যখন কাশি দিই। কারণ যখন কাশি দিব, কাশি দেওয়ার ঠিক আগের ফেজে একটু আগে বললাম একটা ডিপ ব্রেথ নিবে। তো ডিপ ব্রেথ নিতে গেলে কি হবে বলেন? এই যে দেখেন, এটা হলো ভিসেরাল প্লুরা, এটা হলো ভিসেরাল প্লুরা, আর এটা হলো প্যারাইটাল প্লুরা। এখন আমি যখন ডিপ ব্রেথ নিব তখন লাংস তো এক্সপান্ড করবে, তো এক্সপান্ড করতে গিয়ে আমার লাংসটা কাকে ধাক্কা দিবে? প্যারাইটাল প্লুরাকে ধাক্কা দিবে। আর প্যারাইটাল প্লুরাকে ধাক্কা দিলেই সে একটা পেইন বলবে পেশেন্ট, যেটা নর্মালি হচ্ছে না, কারণ এখানে তো ইনফ্লেমড হয়ে আছে প্যারাইটাল প্লুরাটা, প্লুরোসি হয়ে। এখন যখনই আমি ডিপ ব্রেথ নিব, অলরেডি প্যারাইটাল প্লুরা ইজ ইনফ্লেমড, ইট ইজ মোর সেন্সিটাইজড টু পেইন স্টিমুলাই। সো আপনি যখনই ডিপ ব্রেথ নিতে গিয়ে প্যারাইটাল প্লুরাকে কন্ট্যাক্টে আসবে আমার ভিসেরাল প্লুরা, তখনই পেইনটা লেগে উঠবে, এবং পেশেন্ট দেখবেন ডিপ ব্রেথ নিতে গেলে ব্রেথ হোল্ড করে ফেলবেন, বড় নিঃশ্বাস নিতে গিয়ে শ্বাস আটকে ফেলবে। একদম ক্লিনিক্যালি আপনারা দেখবেন এরকম পাবেন, আমরা পেয়েছি। আর সাথে হলো কাশি দেওয়ার সময় যে যখন আমি জোরে কাশি দিতে যাব, তার ঠিক আগে ডিপ ব্রেথ নিতে যাব, তখন ঠিক একইভাবে প্যারাইটাল প্লুরা ভাইব্রেশন হলে সেখানে একটা পেইন হতে পারে। সাথে হলো এই স্নিজিং, মানে তাহলে এখানে তিনটা, একটা হচ্ছে ডিপ ব্রেথ এবং হচ্ছে কাফিং, স্নিজিং, এই সকল ক্ষেত্রে পেশেন্টের কী হইতে পারে? পেইনটা বেড়ে যেতে পারে, অ্যাগ্রাভেটস। তাহলে আমরা এভাবে বলি, দ্য পেশেন্টের কমপ্লেনটা যখন আমরা ডেসক্রিপশন করবো, দ্য মাই পেশেন্ট অলসো কমপ্লেন্স অফ রাইট আপার সাইড চেস্ট পেইন হুইচ অ্যাগ্রাভেটস বাই টেকিং ডিপ ব্রেথ, কাফিং অ্যান্ড স্নিজিং। ঠিক আছে, এটা দিয়ে আপনি বুঝাই দিচ্ছেন যে এই পেইনটা, চেস্ট পেইনটা প্লুরাইটিক চেস্ট পেইন। ঠিক আছে, তো এই হলো আমাদের চেস্ট পেইনের যে মেইন কজটা, এবং শার্প লোকালাইজেশনে, যেমন আমি বললাম রাইট আপার চেস্ট পেইন, এভাবে শার্প একদম জায়গা ধরে আপনাকে পেশেন্ট বলে দিবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এখন চেস্ট পেইনের ব্যাপারটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার করলাম। এরপর আসেন আমরা রেফার পেইন টু শোল্ডার। দেখেন আলহামদুলিল্লাহ এই কারণে হচ্ছে বেসিকের ইম্পর্টেন্স, রেফার টু দ্য শোল্ডার, এটা বলার দরকার আছে। তাহলে এটা কোন নিউমোনিয়াতে হবে, প্লুরার প্যারাইটাল প্লুরার কোন জায়গাটা ধরলে হবে, ডায়াফ্রামেটিক, এটা আপনার এখন অলরেডি আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন। সাথে কোনো ক্ষেত্রে যদি বেজাল নিউমোনিয়া হয়, কেন কারণ বেজাল নিউমোনিয়া মানে হচ্ছে আপনার লাংসের লোয়ার জোনে হচ্ছে। এখন এটা যদি রাইট লাং ফিল্ডে হয় বেজাল নিউমোনিয়া, রাইট লাংসে, নট লেফট, তাহলে রাইট লাংয়ের ঠিক নিচেই হচ্ছে কে? ডায়াফ্রামের ঠিক নিচেই হচ্ছে কে? লিভার। তাহলে ইনফ্লামেশন অফ দ্য লাং ক্যান স্প্রেড টু দ্য লিভার অ্যান্ড কজ হ্যাপাটাইটিস। তাহলে একজন বেজাল নিউমোনিয়ার পেশেন্ট আপনার কাছে হ্যাপাটাইটিসের ফিচার নিয়েও আসতে পারে। ঠিক আছে, সাথে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে যদি ইনফ্লামেশনটা স্প্রেড করে আপনার আপার অ্যাবডোমিনে একটু ডিসকমফর্ট বলবে, এগুলো কখন হবে? বেজাল নিউমোনিয়া অর্থাৎ লোয়ার লোব নিউমোনিয়া হলে এগুলো কমপ্লেন করবে, এই যে উইথ লোয়ার লোব নিউমোনিয়া। দেখেন সব নিউমোনিয়া না, ক্লিয়ার? আচ্ছা, সাথে দেখেন হ্যাপাটাইটিস নিয়ে আসতে পারে, যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস হলো আপনার অ্যানাটমিক্যাল নলেজ এবং যে প্যাথোলজির একটা ব্যাকগ্রাউন্ড আপনার লাগবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই হলো আমাদের ওভারঅল বিষয়টা। তো নেক্সট পয়েন্টে আসি আমরা, যে factors that predispose to pneumonia. Factors that predispose to pneumonia মানে হলো একটা মানুষের কি ফিচার্স থাকলে, রিস্ক ফ্যাক্টর থাকলে তার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, সোজা বাংলা ভাষায় বলে। তাহলে 1 নম্বর হলো সিগারেট স্মোকিং। কেন? সিগারেট স্মোকিং কজেস দ্য ডিসফাংশন অফ সিলিয়ারি মুভমেন্ট। ফলে সিলিয়ারি মুভমেন্টের মেইন কাজও হলো একটা ব্যাকটেরিয়া ঢুকে গেলে তাদেরকে সিলিয়ারি মুভমেন্ট করে প্রোপেলড আপ করে বের করে দেওয়া লাংস থেকে। কিন্তু যারা ক্রনিক স্মোকার তাদের এই সিলিয়ারি মুভমেন্টটা নষ্ট হয়ে যায়, সিলিয়ারি ডিসকাইনেশিয়া হয়। ফলে তখন কি হবে, একটা ব্যাকটেরিয়া ঢুকলো, তারা বের করলো না, সে এখানে বসে কলোনাইজ করে আরও 1000টা ব্যাকটেরিয়া তৈরি করলো, এরপরেই তো ইনফ্লামেশন শুরু হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো সিগারেট স্মোকিংয়ের কারণে নিউমোনিয়া হওয়ার কারণ। সাথে হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। যে কোনো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যদি প্রপার টাইমে আমার বডির ইমিউন সিস্টেম কন্ট্রোল করতে না পারে, তাহলে ইট ক্যান লিড টু পালমোনারি অ্যালভিওলার ইনফ্লামেশন, দ্যাট মিনস নিউমোনিয়া। এবার আসেন অ্যালকোহল। একইভাবে সেম, যে অ্যালকোহলও আমাদের সিলিয়ারি মুভমেন্টকে হ্যাম্পার করে। তারপর হচ্ছে অ্যালকোহল আমাদের ইমিউন রেসপন্স, যেটা এই যে ম্যাক্রোফেজ একটা ব্যাকটেরিয়াকে পাওয়ার সাথে সাথে একটা ইমিউন রেসপন্স শো করে তাকে ড্যামেজ করে ফেলার চেষ্টা করে বাই ফ্যাগোসাইটোসিস। এই যে অ্যালকোহল আমাদের এই সেলুলার ইমিউন রেসপন্সটাকে হল্ড করে দেয়, সাপ্রেস করে দেয়। সো এই কারণে অ্যালকোহলিক পেশেন্টও কি ডেভেলপ করতে পারে?
নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। মোস্ট কমনলি অ্যালকোহলিক পেশেন্টদের কোন নিউমোনিয়াটা হয়? অ্যালকোহলিক পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় ক্লেবশিয়েলা নিউমোনিয়াটা হয়। দেখেন ক্লেবশিয়েলা নিউমোনিয়া ইজ কমন ইন অ্যালকোহলিজম, এটা এফসিপিএস পার্ট 1-এর একটা প্রশ্ন, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ যে সিগারেট স্মোকিং, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অ্যালকোহল, গ্লুকোকর্টিকয়েড থেরাপি, এটা তো বলার উপেক্ষায় রাখে না। গ্লুকোকর্টিকয়েড এটা কী করে? এটা ইমিউনো কম্প্রোমাইজেশন করে, ইমিউনো কম্প্রোমাইজ করে দেয়। এই যে সেলুলার ইমিউন রেসপন্স, ম্যাক্রোফেজের ফ্যাগোসাইটোসিস ক্ষমতা, তারপর হচ্ছে ক্যামোট্যাক্সিস করে অন্যান্য ইমিউন সেলকে ডেকে আনার ক্ষমতা, এগুলো সব কমায় ফেলে। ফলে ব্যাকটেরিয়া একটা কোনোভাবে ঢুকলে তাকে মারার আর কেউ থাকে না, সে এক্সটেন্সিভ পপুলেশন গ্রো করে সে সেখানে কী করে ফেলে? ইনফেকশন করে বসে থাকে। তো এটা কাদের হয়? এই গ্লুকোকর্টিকয়েড থেরাপিটা কাদের হয় বলেন তো? এটা হলো যারা হচ্ছে আর-এর পেশেন্ট, মানে যাদের কোনো কানেকটিভ টিস্যু ডিজিজ আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমেটিকলি গ্লুকোকর্টিকয়েড পাচ্ছে, হ্যাঁ, অথবা যারা হচ্ছে এই যে অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডির পেশেন্ট, মানে বছর পর বছর ইনহেলেশনাল স্টেরয়েড নিচ্ছে, হ্যাঁ, মানে ইনহেলার নিচ্ছে, ইনহেলেশনাল গ্লুকোকর্টিকয়েড নিচ্ছে, তাহলে নিতে নিতে তাদের যে রেসপিরেটরি ট্র্যাক্টের ইমিউন সিস্টেমটা একেবারে উইক হয়ে যায়। এই কারণেই দেখবেন যে আমরা বলি যে এবং আমি আমার অ্যাজমা লেকচারেও আমি বলেছিলাম যে ইনহেলেশনাল রুটে গ্লুকোকর্টিকয়েড ইনহেলার নিলে অবশ্যই পেশেন্টকে বলতে হবে যে ইনহেলার নেওয়ার পরে ভালো করে কুসুম গরম পানি দিয়ে কুলি করে ফেলবেন ভালো করে, যাতে এই যে ওরাল ক্যাভিটির ইমিউন সিস্টেমটাকে আমরা যাতে প্রোটেকশন বা প্রোটেক্টেড রাখতে পারি, ঠিক আছে? এরপরে আসেন ওল্ডার এজ। ওল্ড এজ, স্বাভাবিক ওল্ড এজে এমনিতেই আমাদের এই যে সিলিয়ারি মুভমেন্ট, ইমিউন ফাংশন, এগুলো সব কম্প্রোমাইজড হয়ে যায়। লাংসের ইমিউনোলজিক্যাল যে ব্যারিয়ার আছে, অর্থাৎ আমাদের যে ব্রঙ্কাস, হ্যাঁ, তারপরে ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত আমাদের যে এটাকে কি বলে? সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনারি এপিথেলিয়াল সেলস, এই যে মিউকোসাল যে ইন্টিগ্রিটি, এগুলা কি হয়ে যায়? কম্প্রোমাইজড হয়ে যায়, এগুলার ইন্টিগ্রিটি লস হয়ে যায়। ফলে খুব সহজেই কোনো একটা ব্যাকটেরিয়া আমাদের লাংসের মধ্যে এন্ট্রি নিয়ে ফেলতে পারে এবং অ্যালভিউলাস পর্যন্ত চলে যেতে পারে এবং সেখানে সে গ্রো করার চান্সটা বেশি পায়। সো এনি ওল্ড এজ, মনে রাখবেন এটাকে আমরা বলি এক্সট্রিম এজ। এটা আপনারা অলরেডি জানেন এই টার্মটার সাথে, এক্সট্রিম এজ মানে একেবারে বাচ্চা, একেবারে বৃদ্ধ, এই দুজনই হলো ইমিউনো কম্প্রোমাইজড এবং এদের যে কোনো ইনফেকশন হতে পারে। তারপর হলো রিসেন্ট ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন, এটা আলাদা করে বলার কিছু নেই, যে কোনো একটা ইনফেকশন আরেকটা ইনফেকশনকে প্রভাবিত করে, ফ্লেয়ার আপ করে। যেমন একটু আগে এখানে বললাম যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক একইভাবে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের খুব কমন কজই হলো ইনফ্লুয়েঞ্জা অথবা অ্যাডেনোভাইরাস, হ্যাঁ, কমন কোল্ড আমরা যাদেরকে বলি। তো এরা হচ্ছে ক্যান প্রোগ্রেস টু নিউমোনিয়া, স্পেশালি ইন ওল্ডার এজ অ্যান্ড ইন নিউনেট অর চাইল্ড, ঠিক আছে? ওকে, তাহলে রিকারেন্ট ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন এটাও একটা নিউমোনিয়ার রিস্ক ফ্যাক্টর। এই কারণেই দেখবেন সিওপিডি, ব্রঙ্কিয়েকটাসিস, এই পেশেন্টরা এমনিতেই তাদের লাংস ইমিউনো কম্প্রোমাইজড, ঠিক আছে? 2 নম্বরে তারা নিচ্ছে ইনহেলেশনাল যে গ্লুকোকর্টিকয়েডস, ফলে তাদেরকে আমরা কি বলি? ভ্যাকসিনেশন দিতে বলি। কেন? ওই যে 5 বছর পরে নিউমোকক্কাল, প্রতি বছরে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। তাহলে এটা নেওয়ার কারণ কি? এই ভ্যাকসিনটা দেওয়ার কারণ টু প্রিভেন্ট দ্য রিকারেন্ট নিউমোনিয়া। তাহলে দেখেন প্রত্যেকটা লজিক, যে কেন আমি একজন সিওপিডি পেশেন্ট, ব্রঙ্কিয়েকটাসিসের পেশেন্টকে ছুটি দেওয়ার সময় আমি তাকে ভ্যাকসিনেশন সাজেস্ট করি। স্যার, অ্যাজ দে আর অলরেডি ইমিউনো কম্প্রোমাইজড স্টেট, সো উই উইল সাজেস্ট দ্য পেশেন্ট টু টেক দ্য ভ্যাকসিনেশন প্রপারলি টু প্রিভেন্ট দ্য রিকারেন্ট লাং ইনফেকশন আর নিউমোনিয়া। ক্লিয়ার? আচ্ছা, ঠিক একইভাবে হচ্ছে এই যে প্রি এক্সিস্টিং লাং ডিজিজ, যেটা অলরেডি বললাম যে সিওপিডি, ব্রঙ্কিয়েকটাসিস, হ্যাঁ, তারপর হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, এগুলো হলো থাকলে পেশেন্টের নিউমোনিয়ার চান্স বেড়ে যাবে। কারণ যে তার সিলিয়ারি মুভমেন্ট লস হয়ে গেছে, লাংসের মধ্যে এয়ার ট্র্যাপিং হয়ে যাচ্ছে, হ্যাঁ, লাংসের যে এটা কী বলে মেকানিক্যাল, তারপরে হচ্ছে মিউকোসাল, ইমিউন রেসপন্স, এগুলো সব তাদের কম্প্রোমাইজড হয়ে আছে। ফলে একটা ব্যাকটেরিয়া ঢুকলে সে সহজে ইনফেকশন করে ফেলবে পপুলেশন গ্রো করে, কারণ তাকে দ্রুত ফ্যাগোসাইটোসিস করে ক্লিয়ার আউট করার ওয়ে নাই বা ওয়েটা কমে গেছে। সাথে হলো ইনডোর এয়ার পলিউশন, একই কথা। এয়ার পলিউশন যেখানে বেশি হবে তখন সেখানে তো মানে কমিউনিকেবল ডিজিজ, নিউমোনিয়া এগুলো হবে, ড্রপলেট, অ্যারোসলের মাধ্যমে ইনফেকশনগুলো স্প্রেড করবে, হ্যাঁ। তারপর এইচআইভি স্বাভাবিকভাবে এইচআইভি কী করে? আমাদের CD4 লিম্ফোসাইটকে অ্যাটাক করে, ফলে আমাদের আলটিমেটলি হেল্পার টি সেল কাউন্ট কমে যাবে। আর আপনারা জানেন যে ম্যাক্রোফেজকে বুস্ট আপ করে হেল্পার টি সেল, তো হেল্পার টি সেল না থাকলে ম্যাক্রোফেজ তার কাজগুলো কীভাবে করবে? আলটিমেটলি ইমিউনো কম্প্রোমাইজেশন হয়ে সেখান থেকেও রিকারেন্ট নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। তাহলে আমরা দেখলাম যে কী কী রিস্ক ফ্যাক্টর পেশেন্টের নিউমোনিয়ার রিস্কটা বাড়িয়ে দেয়। এখানে কিছু অর্গানিজম আছে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট ফর ইউর এমসিকিউ পারপাস। আপনি এগুলা
এগুলো ভালো করে পড়তে হবে যে অর্গানিজম কজিং কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, যেমন এখানে ব্যাকটেরিয়া কী কী আছে, ভাইরাসেস কী কী আছে, এগুলো এক নজরে একটু দেখে নেবেন। ব্যাকটেরিয়ার মধ্যে কোনোটা আপনি বাদ দিতে পারবেন না, এখানে প্রত্যেকটা আপনার লাগবে। বাট কমিউনিটিতে আমরা সবচেয়ে কমন যেগুলো পাই যে স্ট্রেপ্টোককাস নিউমোনি, মাইক্রোপ্লাজমা নিউমোনি, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, লেজিওনেলা, এটা হচ্ছে লোকাল আউটব্রেক করে, ক্ল্যামাইডিয়া এটাও একটা অ্যাটিপিক্যাল, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা আমরা কমনলি পাই, স্টেফাইলোককাস অরিয়াস যেটা কিনা লাং অ্যাবসেসে করতে পারে, ক্ল্যামাইডিয়াস সিটাকি, কক্সিয়েলা বার্নিটি এগুলো আমরা খুব একটা পাই না, ক্লেপশিয়েলা নিউমোনি আমরা পাই। ভাইরাসের মধ্যে সবচেয়ে কমনলি অ্যাডেনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই দুইটা ভালো করে পড়েন। এবং ওল্ডার এজে ইমিউনো কম্প্রোমাইজড স্টেটে পেশেন্টের যদি এইচআইভি থাকে তাদের ক্ষেত্রে আমরা পাই যে আপনার ভ্যারিসেলা, হারপিস, হ্যাঁ, তারপর হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, করোনা ভাইরাস তো আপনারা অলরেডি জানেন, এটা নিয়ে আলাদা লেকচার আছে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই হলো আমাদের প্যাথোজেনগুলো আমাদের একটু জানতে হবে ইনশাল্লাহ তাআলা। ঠিক আছে, ওকে। এখন এরপরে আমরা ইনশাল্লাহ পরের লেকচারটাতে আমরা আপনাদেরকে কিছু স্পেশাল সেগমেন্ট আছে যে কোন ব্যাকটেরিয়া কোন এইজ গ্রুপকে অ্যাটাক করে, কোন কন্ডিশনে কোন নিউমোনিয়াটা বেশি হয়, অ্যালকোহলিক পেশেন্টের কী বেশি হয়, ইয়াং এইজে কোন ব্যাকটেরিয়া দিয়ে বেশি নিউমোনিয়া হয়, কোন নিউমোনিয়াটা লাংসে ক্যাভিটেশন করে, কোনটা হচ্ছে সিস্টেমিক ইনফ্লামেশন অর্থাৎ সেপসিস বেশি করতে পারে, কেন করে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ইনশাল্লাহ কথা বলবো। তারপরেই আমরা ইনশাল্লাহ ক্লিনিক্যাল এক্সামিনেশনে চলে যাব যে একজন নিউমোনিক পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে আপনি কী কী পাবেন। এটার ক্ষেত্রে আমরা যেটা করি যে অক্সফোর্ড ক্লিনিক্যাল বুকস, সাথে হচ্ছে ABM আবদুল্লাহ স্যারের লং কেস বইটাকে আমরা ইনশাল্লাহ ফলো করার চেষ্টা করি, কারণ ওখানে এই জিনিসগুলো খুব সুন্দর করে থাকে। আমি যতই বলি, আমি এখান থেকে যতই আপনাকে বেসিক পড়াই, আপনার পরীক্ষা প্রেজেন্টেশনটা টাফ হয়ে যাবে। সো আমরা যারা অলরেডি আগে লেকচার করেছেন আলহামদুলিল্লাহ, ডোন্ট ওয়ারি, আমরা আবদুল্লাহ স্যার থেকে রিভিউ করে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। बुझ गई जिसके आगे सभी मशाले।